আচ্ছা, কতটা সময় পেরোলে তবে গুলিয়ে দেয়া যায়? দেশে বিদেশে তোলপাড় ফেলা একটা ভয়াবহ মামলায় গত 5.5 মাসে কতটা আলো ফেলতে পারলো আমাদের তথাকথিত সেরা এজেন্সিগুলোর তদন্ত? সত্যি এগোনো গেছে, নাকি ওই ট্রেডমিলে দৌড়ের মতো একই জায়গায় দাঁড়িয়ে শুধু ঘাম ঝরানো হচ্ছে? আমরা কিন্তু গুণাক্ষরেও বঙ্কিমচন্দ্রের শব্দে বলতে চাই না আইন সে তো তামাশা মাত্র, কিন্তু আইন, আদালত, তদন্ত, মামলা, রায় এত কিছুর পরেও অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না কেন? সুকুমার রায়ের হযবরল সেই কোর্ট সিনের মতো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি নয়। মানুষ কিন্তু সেটিংহীন নিরপেক্ষ তদন্তে স্পষ্ট করে জানতে চায় সত্যিটা। আর তা না হলে সেই সিআইডি ধারাবাহিকে রেসিপি প্রদ্যুন্নর মতো বলতেই হবে, কুছ তো গড়বড় হ্যায়। তদন্তের সন্দেহজনক আলো আঁধারিতে ক্রমশ গভীর হওয়া রাজনীতির ঘোলাজলই আমাদের আজকের এই সভার বিষয়। আজকের বিষয়, তদন্তে ফাঁক রেখে পুলিশ আর সিবিআই এক সুরে বলছে সঞ্জয়ের ফাঁসি চাই। রায় শেষে তবু থাকে প্রশ্নের দল, অসহায় মা বাবার যন্ত্রণা সম্বল। আজ আমার প্রথম বক্তা, যিনি আরজিকর ইস্যুতে অবলীলায় রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে নাগরিক আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হয়ে ওঠেন, জহর সরকার। জহরদা, অনেকেই এই প্রশ্ন তুলছে যে আরজিকরের কেন্দ্রীয় যে আন্দোলনটি শুরু হয়েছিল কোথায়, আর তো দেখা যাচ্ছে না, তবে করে হেরে গেল। দেখুন, এই প্রশ্নের কোনো সোজা জবাব নেই। কেউ বলতে পারে না যে আমরা শুধু আরজিকর ইস্যু নিয়েই এত বড় একটা আন্দোলনে নেমেছিল সবাই। আমাদের অনেক রকমের ব্যাপার ছিল। আমি নাগরিক সমাজের বা অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বলতে পারি, ইনফ্যাক্ট রাজনীতি ছাড়ার একটা অবকাশ পেলাম, কেন অস্বস্তি লাগছিল ভীষণ। তো যাই হোক, বলতে পারি যে এটা কিন্তু পুরোপুরি আরজিকর কেন্দ্রিক নয়। এটা আমি প্রথমে বলে পরে একবার বলবো। আইনের ব্যাপারে আমার অবাক লাগছে যে এত তথ্য থাকা সত্ত্বেও, এত রকমের সবুত থাকা সত্ত্বেও তারা প্রিন্সিপাল এবং যারা দুর্নীতিগ্রস্ত যে প্রশাসনিক লোকেরা, তাদেরকে যেটাকে বলে আমরা এভিডেন্স রিমুভালের জন্য, মানে প্রমাণ সরিয়ে দেওয়ার কারণে তাদেরকে কোনো চার্জশিট দেওয়া হলো না কেন? এটি সবার প্রথম প্রশ্ন। যাকে চার্জশিট দিয়েছে সে ব্যাপারে যতখানি যেভাবে তথ্যটি জজের সামনে রাখা হয়েছে, জজ তার মতন তার বুদ্ধিতে একটি বিচার দিয়েছেন। এই বিচার যে এদিকে যাচ্ছিল সকলেই বুঝতে পেরেছে, কেন যেভাবে প্রমাণ সামনে রাখা হয়েছে। তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল কিনা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড রাখা ভালো কিনা, এই নিয়ে আমি এর মধ্যে ঢুকছি না। তাকে কনভিক্ট করা হয়েছে, কিন্তু সবে শুরু হলো খেলা। এরপর অ্যাপিলে যাবে, এরপরে অন্য লোকের অ্যাপিলে যাবে। আমি তো শুনলাম ওর বাবা মা নাকি আর একটা সেপারেট মোশন মুভ করেছে সুপ্রিম কোর্টে। অনেক দিন চলবে। কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে যারা প্রসিকিউশন সাইড, মানে সিবিআই এবং তার সাথে সাথে রাজ্য সরকার জুটে গেছে, যে চাইছে দ্রুত একে ফাঁসি কাঠগড়ায় তুলে দিতে। আমি ওই প্রশ্নই ঢুকতেই চাইছি না, তাকে ফাঁসি দেওয়া উচিত কিনা, তাকে ফাঁসি দিলে অভয়া ফেরত পাবো কিনা, এইসব নিয়ে আলোচনা করার দরকার নেই। যেটা আলোচনার বিষয় সেটা হলো যে আন্দোলনটি কিন্তু শুধু অভয়া কেন্দ্রিক ছিল না। আন্দোলনের মধ্যে ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, একটা বৃহত্তর দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তার বিন্দু সেই দুর্নীতি হাসপাতাল কেন্দ্রিক প্রথম স্তরে এবং সমাজের অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল, এক, অভয়ের সাথে অভয়ের জঘন্যতম ঘটনাকে ধিক্কার জানাতে, দুই, ডাক্তারবাবুদের সাথে সমর্থন জানাতে, কিন্তু তৃতীয় যে কারণে তারা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন দলের লোক, বিভিন্ন সংস্থার লোক, তারা জানাতে চাইছিল মমতা ব্যানার্জিকে যে আমরা কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছি। এই দৈনন্দিন যেভাবে বাংলায় দুর্নীতি চারিদিকে দেখা যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিধিরা যেভাবে টাকা বানাচ্ছে
খোলা দিন দুপুরে টাকা বানাচ্ছে, এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। তিনটে ইস্যুর মধ্যে এই ইস্যুটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। শেষ পর্যন্ত আরজিকর ইস্যু কোথায় গিয়ে দাঁড়াবে সে আইন বলবে, ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের যেটা প্রধান অভিযোগ, যে সরকারি ব্যবস্থা যেভাবে চলছে, যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, আমি আপনাদের হরফ করে বলছি, আমি 42 বছর চাকরি করেছি, 75-এ চাকরিতে ঢুকেছিলাম, অনেক দুর্নীতি দেখেছি। রাজ্য সরকারে দেখেছি, কেন্দ্রীয় সরকারে দেখেছি, বাম আমলেও দেখেছি, কংগ্রেস আমলে তো আরও দেখেছি। প্রথমের দিকে আপনারা তো ভুলেই গেছেন যে কংগ্রেস একসময় এখানে শাসন করত। সব আমলেই দেখেছি, কিন্তু এত খারাপ অবস্থায় দেখিনি। প্রতিটি প্রতিনিধি যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে পাবলিক প্রশাসনের নাম করে যেভাবে করছে, এইটার ব্যাপারেও একটা সবচেয়ে বড় ক্ষোভ। দেখা যাচ্ছে যে বাংলায় আর কোনো উপায় ছিল না, বা উপায় নেই মানুষের চোখে, সাধারণ মানুষের চোখে যে ফ্রাস্ট্রেশন, সেটি হলো যে যে কটি দল আছে তার মধ্যে অনেকেই মনে করেন যে এই দলটি কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে রুখে রাখতে পারবে। আমিও তাই বিশ্বাস করেছি, এখনও অনেকখানি তাই বিশ্বাস করি। কিন্তু দেখাচ্ছে পড়তে পোষাচ্ছে না। আমরা এদেরকে যতখানি সমর্থন দিয়েছি, আমরা এদেরকে যতখানি তাদের সাথে দাঁড়িয়েছি, ওরা যা দিচ্ছে, ওরা যা তুলছে, ওরা যা করছে, সব কিছু সমর্থন করা যাচ্ছে না। অতএব আমি আবার ফিরে যাচ্ছি মৌলিক প্রশ্নতে, যে এই কেসে জাজমেন্টটি কোন দিকে চলে গেল। দেখুন, প্রথম থেকেই একটা সন্দেহের ব্যাপার হলো যে সুপ্রিম কোর্ট কেন হঠাৎ কেসটি টেনে নিল। এইটি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে। সুপ্রিম কোর্ট সুপ্রিম, তার উপর থেকে কেউ কথা বলতে পারে না। হঠাৎ ভদ্রলোক, যিনি আগের চিফ জাস্টিস ছিলেন চন্দ্রচূড়, তার একটু স্বাভাবিক ছিল একটু গ্যালারির দিকে খেলা। তিনি হঠাৎ কেসটি টেনে নিয়ে নজরও দিতে পারলেন না তার শেষ জামানায়। এখন যিনি আছেন তিনি বোধহয় এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। ফলে হচ্ছে কি, দৈনন্দিন তদারকি কেসের ওপর সরে গেল। এটা কার বুদ্ধিতে হলো? এটা কি সরাসরি ডক্টর জাস্টিস চন্দ্রচূড় নিজের বুদ্ধিতে করেছে, না কারোর ইশারায় করেছে, আমরা জানি না। দ্বিতীয়ত হলো, আমি আগেই বলছিলাম যে হাইকোর্ট যেভাবে এই কেসটি তদারকি করতে পারত, দৈনন্দিনের ওপর নজর রাখতে পারত, সে নজরটি সরে গেল। তৃতীয়ত, এইটা অনেকেই বলছে যে কোথাও কি কোনো একটা সমঝোতা হয়ে গেছে। কারণ হঠাৎ দেখা গেল শীতকালীন সভায় এই পার্লামেন্টের, এই আমাদের সংসদের যে অপোজিশন, ইউনাইটেড অপোজিশন, বিরোধী দল যেসব ইস্যু তুলছিল তার মধ্যে আদানি ইস্যু একটা বড় ইস্যু ছিল। সেই আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু গেলেন না। আশ্চর্য! তারা বলে আমরা যুক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়ব, তারা গেলেন না। এটা একটা চোখে লাগলো। আরও চোখে লাগলো, আগেই বলেছি যে ডক্টর জাস্টিস চন্দ্রচূড় কেন নিয়ে গেলেন। তৃতীয়ত, দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই কেসে যতখানি তাদের নিষ্ঠা দেওয়া উচিত ছিল বোধহয় সেটা দিতে পারেনি বা দেয়নি। আমি আরেকটা কথা সরাসরি বলছি, অমিত শাহর কাছে গিয়েছিলেন সিবিআইয়ের পৃষ্ঠপোষক বা সিবিআইয়ের হেড অমিত শাহ, মানে সিবিআইকে যিনি তদারকি করেন, অমিত শাহ গৃহমন্ত্রীর কাছে গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন, এই মেয়েটির বাবা মা, তিনি দেখাও করেননি। এগুলো সব একসাথে টুকরো 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 যদি একত্রিত করা যায়, মনে হচ্ছে লোকে যেটা বলছে যে একটা সমঝোতা হয়ে থাকলেও হতে পারে। আমার কাছে পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নেই, অতএব এটা লোকে বলছে বলেই আমার বলতে হবে, কারণ আমার কাছে প্রমাণ থাকলে আমি নিজে বলতাম যে আমিও বলছি। সাক্ষ্য প্রমাণ নেই। এখন এই ঘটনাটা হয়ে থাকতে পারে, আমি যেটা বলছি সেটা হয়ে থাকলেও থাকতে পারে। রাজনীতিতে সবাই সবসময় যে কী করে উঠছে বোঝা মুশকিল, আপনার পক্ষে বোঝা মুশকিল। আমি তো একটা 3 বছরের কোর্স করে এলাম, মানে রাজনীতিতে, এই রাজ্যসভার সাংসদ হিসেবে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করে এসেছি। তাও আমি বলবো যে আমিও বুঝতে পারবো না যে কার কোথায় কে কী খেলছে। কিন্তু ফিরে যাচ্ছি, এই কেসে ঠিক করে জাজমেন্ট যেভাবে দিয়েছে বা এই কেসটি যেভাবে তদারকি করা উচিত ছিল, এই কেসটি যেভাবে নেওয়া উচিত ছিল, এর সাথে সংলগ্ন যেসব কেস যাওয়া উচিত ছিল সেগুলো একটাও হয়নি। যে ভদ্রলোককে আমরা জানি, তথ্য নিয়ে জানি যে তিনি চুরি করেছেন,
তুই কথাটাই ব্যবহার করতে হচ্ছে, দুর্নীতি একটু নরম কথা হয়ে যাচ্ছে। যিনি দুর্নীতিগ্রস্ত ভদ্রলোক, তার উপর প্রমাণ থাকা সত্ত্বেও তার কোনো কেস কিচ্ছু হয়নি, আর তার সাথে এই কেসটি জড়িয়ে আছে কিনা, তার কোনো ব্যবহারের সাথে তিনি আবার তার চক্র ব্যবহারের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে কেসটি অভয়ের এই শাস্তিটি পেতে হলো, আমরা জানি না। অতএব স্বচ্ছতা এবং স্পষ্টতার একটা ভীষণ অভাব। হ্যাঁ, এটা ঠিক যে রাজনৈতিক খেলাতে জুনিয়র ডাক্তারদের মমতা ব্যানার্জি হারিয়ে দিয়েছেন। তারা তাদের ব্যাপার আছে, এই নিয়ে অন্যান্য লোকেরা অন্যান্য মতামত দেবে। কারণ রাজনীতির মাঠে তার সাথে লড়তে যাওয়া উইদাউট এনি স্ট্র্যাটেজি বোধহয় ঠিক হয়নি। শুধু আবেগের ওপর, শুধু এর ওপর যাওয়াটা আমি বলবো না যে পুরোপুরি, ওর সাথে যদি এতে মাঠে নামতে হয় ওরকম চিন্তাধারার লোক সাথে রাখতে হয়, সেটা বোধহয় বুঝতে পারিনি। যাই হোক, অন্যান্য বক্তারা আছেন, তারা তাদের মতামত দিক, আমরা দেখি কি হয়। ধন্যবাদ জহরদা। দেখুন, ঠান্ডা মাথায় জহর সরকার একটার পর একটা মারাত্মক প্রশ্ন তুললেন। প্রথমে সুপ্রিম কোর্টের হঠাৎ একটা রবিবারের দুপুরে সুওমোটো কেস তুলে দেওয়া নিয়ে এর আগে বিশ্বাস করুন কাউকে এত স্পষ্ট করে, তৎকালীন প্রধান বিচারপতি প্লেয়িং টু দ্য গ্যালারি কিনা, এত স্পষ্ট করে কাউকে এই প্রশ্ন তুলতে শুনিনি প্রকাশ্যে। দ্বিতীয়, সমঝোতা হয়ে গেছে কিনা, হ্যাঁ অবশ্যই একটা ইপস অ্যান্ড বাটস রেখে জহরদা লোকে বলেছেন। পাশাপাশি জহরদা মনে করিয়ে দিলেন যে শাসক দলের প্রতিনিধিরা টাকা বানাচ্ছে, তার বিষয়ে মানুষের ক্ষোভ, এটাও কিন্তু আরজি করের ওই মূল ঘটনা অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে মানুষের প্রতিবাদের অন্যতম বড় কারণ ছিল। কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে যে ভারতবর্ষে, শুধু এ রাজ্যে নয়, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তার কোনো প্রতিফলন ভোট বক্সে পড়ে কিনা, অর্থাৎ ইভিএমে তার কোনো ছাপ পড়ে কিনা, এটা পুরনো প্রশ্ন। দেখুন, আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম কেস কাকে বলা হবে তা নিয়ে কিন্তু অন্তহীন বিতর্ক চলছে। সেই প্রসঙ্গে দিল্লি থেকে নির্ভয়ার বাবা একটা অত্যন্ত সঙ্গত দাবি তুলেছে। জহরদার কোর্ট নিয়ে মন্তব্যের পাশে আমি সেটা রাখতে চাইব। নির্ভয়ার বাবা বলছেন যে কোন মামলাগুলোকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হিসেবে গণ্য করা হবে, আদালতের উচিত তা লিখিতভাবে নির্দিষ্ট করে দেয়া। আবার এর পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে গত 5.5 মাসে তদন্ত করে সিবিআই এই ভয়াবহ ধর্ষণ এবং খুনকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হিসেবে প্রমাণ করতে পারল না কেন। আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জহরদা ছুঁতে চাইলেন, যে সেই ব্যর্থতা কি দক্ষতার অভাব নাকি ইচ্ছাকৃত। আপনাদের মনে থাকবে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এম.ভি. রমনা সিবিআইয়েরই একটা অনুষ্ঠানে একেবারে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, কোট আনকোট, সিবিআই কখনো তার সক্রিয়তা আবার কখনো তার নিষ্ক্রিয়তার জন্য নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। আবার বিচারপতি থাকার সময় বিচারপতি রামান্নাই দলদাস হিসেবে কাজ করা পুলিশ অফিসারদের ভৎসনা করে বলেছিলেন, কোট আনকোট, পুলিশ অফিসারদের অপেশাদার কাজের জন্য তারা কোনো এক পক্ষের অনুগত হিসেবে পরিচিতি পান, পালা বদল হলে তারা বিপদে পড়েন, অথচ অনুগত সে যে সুযোগ সুবিধা নেওয়ার সময় তাদের এটা মনে থাকে না। ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ এবং সিবিআই দুজনের ক্ষেত্রে এর থেকে সত্যি আর কি হয়। যাই হোক, আমার পরের বক্তা পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও শিয়ালদা কোর্টের রায়ের পর অনায়াসে বলতে পেরেছিলেন যে পুরো সিস্টেমের মধ্যে কারুর ওপরই তিনি সন্তুষ্ট নন। তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। স্টুডিওতে উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা, সঞ্চালক, শ্রুতিমণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নববর্ষের অভিনন্দন। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনায় অবতীর্ণ হয়েছি যেটা ঘটনা ঘটা থেকে আজ পর্যন্ত কাউকে খুশি করতে পারেনি, আর তার মধ্যে আমরা সবাই আছি। এই ধরনের অমানবিক ঘটনা কোনো সভ্য দেশে, সভ্য জগতে হলে তার যে ধরনের পরিসমাপ্তি আমরা আশা করি তার ধারে কাছে আমরা পৌঁছতে পারিনি। সেই জন্য যারা দোষী ঘটনা ঘটিয়েছেন, যারা এই আন্দোলনকে হাতে নিয়ে নিয়েছেন, অরাজনৈতিক আন্দোলন বলে চালিয়ে এক প্রকার মনে হলো শেষে রাজ্য সরকারকে আড়াল করার চেষ্টা করেছেন, রাজ্য সরকার এবং তার পুলিশ যাদের দায়িত্ব ছিল এই অপরাধের কিনারা করা তারা, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সংস্থা, সবার ভূমিকা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। আমি রাজনীতি করি বা না করি সেকেন্ডারি, কিন্তু আমি একজন এই সমাজের মানুষ। এই সমস্ত ঘটনার প্রতিক্রিয়া আমাদের মধ্যে হয়,
আর বাকি 5 জন যেভাবে ভাবছেন যে এই অন্যায়ের প্রতিবিধান হোক, আমিও সেটা চেয়েছি। সেই জন্য পার্টির লাইন কি না, রাজনীতির বক্তব্য কি, তার বাইরে আমি বলার চেষ্টা করেছি, আগামী দিনেও বলবো, আজও বলবো। আমার পূর্ববর্তী প্রতিবক্তা অভিজ্ঞ বরিষ্ঠ ব্যক্তিত্ব, তিনি বিষয় তুলেছেন কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো সাধারণ আমার মনের এই প্রশ্ন আছে। একটা এরকমভাবে পরিসমাপ্তি হবে এই ঘটনায় আমরা কেউ আশা করিনি। সম্ভবত কোর্ট এখনও ঘোষণা করেনি যে কেস শেষ হয়ে গেছে, সেই জন্য এখনও আশা আছে। ধিক ধিক করে আগুন জ্বলছে, সুযোগ হলে সেটা আবার বাড়তে পারে। আর সেটা আবার বাড়ছে বলে, একটু আন্দোলন দানা বাঁধছে বলে, আর সরকারের বা রাজ্যে ক্ষমতাসীন পার্টির নেতাদের আবার জিভ উল্টে যাচ্ছে, কথা পিছলে যাচ্ছে। কী ধরনের কুকথা হতে পারে বরিষ্ঠ নাগরিক এবং নেতৃত্বদের, সেটা আজকে 2-3 দিন ধরে আমরা শুনছি, যেটা সাধারণ সমাজ মোটেই আশা করেনি। তার প্রতিকারও আসছে, এমনকি প্রাক্তন স্বর্গীয় শিল্পী এবং এমপি তাপস রায়ের স্ত্রী পর্যন্ত অমানিক বলেছেন এবং তিনিও মুখ খুলতে বাধ্য হয়েছেন। এটা আমরা আশা করি না। সমাজ রাজনীতির উপরে আছে। সমাজ যদি না থাকে, সমাজের লোক যদি ঠিক না থাকে, তো এই রাজনীতির কোনো মূল্য নাই। তো সেজন্য আমিও একজন ব্যক্তি হিসাবে এর প্রতিবাদ করব। যে ঘটনা ঘটেছে, সবার ভূমিকা নিয়ে সন্দেহ আছে, এবং জওহরবাবু যে ধরনের প্রশ্ন তুলেছেন, আমাদের মনে সেই প্রশ্ন আছে। প্রত্যেকটি ইনস্টিটিউট হোক, দল হোক, সরকার হোক, কেউ এই প্রশ্নের বাইরে নয়। কারণ যে ঘটনার প্রতিক্রিয়া বাংলা নয়, সারা ভারত নয়, দুনিয়াতে সব জায়গায় হয়েছে। আর পশ্চিমবাংলায় আমি গ্রামেগঞ্জেও দেখেছি লক্ষ লক্ষ মানুষ যারা অত বেশি রাজনীতি ভাবেন না, মহিলারা, তারাও রাস্তায় নেমেছেন মোমবাতি নিয়ে। নিউ টাউনে লোকই থাকেন, আমি ওখানে থাকি, সেখানে দেখি 10-20 হাজার লোক রাত্রেবেলা 1টার সময় বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, মোমবাতি নিয়ে। এ অভূতপূর্ব। সমাজের যে মনের যে ভাবের বহিঃপ্রকাশ হয়েছে, যেভাবে শান্তিপূর্ণভাবে, কারণ আমাদের সমাজ এটাই বিশ্বাস করে, আমাদের সংবিধানও সেটাই বল, তাকে আমরা কখনো ভেঙে দিইনি বেড়াটাকে। কিন্তু যতটা রোষ আর দুঃখ প্রকট করার মানুষ করেছেন, আর সমাজের গ্রাম শহর, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই নেমেছেন। আর তার ব্যাকগ্রাউন্ড এটাই যে দুর্নীতি থেকে এই ঘটনার উৎপত্তি এবং পরিসমাপ্তি। সেই জন্য যে ভয়ঙ্কর দুর্নীতি চারিদিকে হচ্ছে, যার প্রভাব সবার উপরে, সবাইকে তাকে ফেস করতে হচ্ছে। সরকারি কোনো যোজনার সুবিধা আপনি টাকা না দিয়ে পাবেন না। কার টাকা কে পাচ্ছে, প্রত্যেকটি গ্রামগঞ্জের মানুষ, গরিব জনতা যারা সরকারি সুবিধা পেয়ে থাকেন, তারা বারবার বঞ্চিত হচ্ছেন, তারাও ক্ষুব্ধ। শহরের মানুষও পদে পদে বঞ্চিত, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে আমরা বঞ্চিত, সেখানে বিপুল দুর্নীতি হচ্ছে। এবং যারা এই দুর্নীতি করছেন তাদেরকে বাঁচাবার একটা সুযোগ এনে দিল এই হত্যাটা। মৃত্যুর জন্য হয়তো দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষোভটা, সেটা এই দুর্ঘটনার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আসল শেকড় আছে কিন্তু দুর্নীতি, এবং এই ঘটনার সূত্রপাতও দুর্নীতি চাপা দেওয়ার জন্য তার মুখ বন্ধ করতে হয়েছে। আজকেও ফাঁসির অর্ডার মুখে বলেছিল অনেকে, বলতে হবে, আমি কি বললাম তাতে কোর্টের কিছু যায় আসে না, তথ্যের উপরে তার জাজমেন্ট হবে। কিন্তু ফাঁসি চাই যারা প্রথম দিন থেকে বলেছেন, তারা কিন্তু যাতে ফাঁসি না হয় শুধু ওর, এবং যারা পেছন থেকে খেলছেন জনগণের যে বিশ্বাস, তাদেরকে বাঁচাবার পুরো চেষ্টা করেছেন। তাই আন্দোলন মাঠে মারা গেছে, বিচারটাও মাঠে গেলে হয়তো কদিন পরে আন্দোলনের কথা বা এই ঘটনার কথা অনেকে ভুলে যাবেন, যেমন হাজার হাজার ঘটনা ঘটছে। সেই জন্য সেই সমস্ত কুচক্রী যারা ওই দুর্নীতি থেকে আরম্ভ করে এই ঘটনার আর করেছেন, ব্যবস্থা করেছেন, তারা কিন্তু বেঁচে গেলেন। আন্দোলনের মুখটা ঘুরে গেল ওই দিকে বলে, এবং সুচতুরভাবে আন্দোলনকে অরাজনৈতিক রাখা হলো। আমি প্রথম থেকে বলে এসেছি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে, যে অরাজনৈতিক আন্দোলনের কোনো ভবিষ্যৎ নাই। আমরা দেখেছি পশ্চিমবাংলায় বর্তমান সরকার যেভাবে আন্দোলন করে ক্ষমতায় এসছে, সবকটা রাজনৈতিক আন্দোলন ছিল, সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম হোক, তার পরিণাম হচ্ছে সত্তা পরিবর্তন, ক্ষমতা পরিবর্তন, এবং আজকে সরকার বসেছে। তবে কেন অরাজনৈতিক আন্দোলন করতে গেল, কারা করলো? রাজনীতির লোকেরাই অরাজনৈতিক আন্দোলন করেছে, অরাজনৈতিক চোলা পড়ে তারাই চালিয়েছেন, যাতে এই সরকারের দিকে সোজাসুজি আন্দোলনের গতিমুখটা না যায়। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এখানে প্রধান বিরোধী দল, সে যেন সুযোগ না পায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকার পরিবর্তনে। তাহলে বর্তমান পরিস্থিতি যদি সরকার পড়ে যায়, নূতন সরকার হলে বিজেপির হওয়ার সম্ভাবনা, তাই আটকে রাখো এই সরকারকে সেলাইন দিয়ে। সেই চেষ্টাটা সফলভাবে কিছু বিরোধী পার্টি করেছেন। পরবর্তীকালে সেই অরাজনৈতিক আন্দোলনে দেখলাম সমস্ত রাজনৈতিক নেতারাই নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে যে 2 রাজনৈতিক পার্টি আজকে প্রায় নিশ্চিন্ন হয়েছেন তারা। সেজন্য এই আন্দোলন অসফল হওয়া, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আর এই যে আন্দোলনে হারলাম আমরা সবাই, নির্যাতিতার বাবা মাও, আমরা যারা বিরোধী
আন্দোলন করতে চেয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, সাধারণ জনতা হেরেছে। জিতেছেন একজন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি খুব চাতুর্যের সঙ্গে, চালাকির সঙ্গে এবং রাজনৈতিক কুশলতার, প্রশাসনিক কুশলতার মাধ্যমে তার এই ঘটনার পেছনে যে চক্রান্তকারীরা আছে, তার ঘনিষ্ঠ লোক, তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন এবং সরকারকেও বাঁচিয়ে নিয়েছেন। সেই জন্য সবচেয়ে সফল ব্যক্তিত্ব তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই ধরনের যে রাজনৈতিক কুশলতা তার আছে, এটা আগেও দেখিয়েছেন, এবারে সফল হলো। এবং তার সহযোগী হয়েছেন বাকি বিরোধী রাজনীতির দলরা, যারা একে রাজনীতির ছোঁয়া লাগতে দেননি আর পরে সেটাকে রাজনীতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং যারা এর পেছন থেকে এর প্ল্যানিং করেছেন এই আন্দোলনের, তারা আজকে সেলিব্রিটি হয়ে গেছেন। কেউ অভিনয় করছেন, কেউ মডেলিং করছেন, আরও অন্যান্য সুবিধা হয়তো পরবর্তীতে তাদের দেখবো আমরা নির্বাচনে অংশগ্রহণ করে নেতা হওয়ার চেষ্টা করেছেন। এই যে বিরাট চক্রান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিরোধিতা করেছি, এখনও করব। এটা সমাজের সঙ্গে, এটা এই বাংলার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর অভিমুখকে ঘুরিয়ে দিয়ে। তাই আজকে যেমন ওই ডাক্তার মেয়েটির বাবা মা জাস্টিস পাননি, তাই তাদের ভাষা আজকে সুর পাল্টেছে। তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, যেটা আমরা প্রথম দিন থেকে চেয়ে এসেছিলাম। কারণ সমস্যাটা ওখানেই আছে, ওখান থেকেই সমস্ত পরিচালনা হয়েছে, আর বাকিরা তাদেরকে সঙ্গত করেছেন মাত্র। তার ফলে এত বড় একটা আন্দোলন, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা বলিপ্রদত্ত হয়েছে এবং এটা আজকে মাঠে মারা গেছে। এটা ইতিহাস ক্ষমা করবে না। আমি বলছি এরকম ঘটনা একটা চাপা পড়ে গেলে অনেক ঘটনা ঘটবে, ঘটছেও সারা দেশেতে। যাদের উত্তরপ্রদেশে, বিহারে, পাঞ্জাবে বা অন্য কোথাও ছুটে যেতে দেখি এখানকার নেতা নেত্রীদের, কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, স্বৈরাচারী সরকারকে হাঁটাতে হবে বলে, তারা কিন্তু মৌন থেকেছেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বারবার কামান দেখেছেন। তাদের ব্যক্তিগত ব্যবহার, চরিত্র, পেশা, ভাষা নিয়ে বারবার করেছেন। আজকেও বহু নেতা আজ মিলে সে একই রকমভাবে বিষোদ্গার করেছেন। ওদের ভয় দিক করে যে আগুনটা জ্বলছিল, চাপা পড়ে গেছিল আন্দোলনের, সেটা না আবার জেগে ওঠে। কারণ সাধারণ মানুষের মনের মধ্যে সে আগুনটা এখনও জেগে আছে। তারা খুশি হননি, কোর্ট হোক, পুলিশ হোক, সিবিআই হোক, কারও ভূমিকাতে তারা খুশি হননি এবং এই সরকার পেছনে আছে। আর কি আছে আমরা জানি না। কারণ কি, আজকে অনেকে সিবিআইকে দোষ দিচ্ছেন, স্বাভাবিক, তারা দায়িত্বে ছিল, কিন্তু সিবিআইকে কে নিয়ে এলো? কোর্টে নিয়ে এসছে, আদালতের আদেশে গেছে। আর যদি সিবিআই করে না থাকে, চাবুকটা তো আদালতের হাতে ছিল, কেন সে চাবুক চললো না? কেন সিবিআই অফিসার বা তাদেরকে দাঁড় করানো হলো না? আজকে সিবিআইয়ের সঙ্গে কেন্দ্র সরকারকে জোড়া হচ্ছে। এটা তো আমরা সবাই জানি, সিবিআই স্বশাসিত সংস্থা, কেউ মানুক আর না মানুক, বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ স্বশাসিত সংস্থা এটা কেউ বলবে না, বা সিআইডি স্বশাসিত সংস্থা কেউ বলবে না। তার মাথায় আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী খোদ আছেন, তিনি মুখে ফাঁসি চাইছেন, আর যাতে ফাঁসি না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছেন। যাই হোক করে একটা বিচার হলো, তার যে জাজমেন্ট এসছে আমরা কেউ খুশি নন, মুখ্যমন্ত্রীও খুশি নন। তাকে যেন তেন প্রকারেণ যাবজ্জীবন করে তার মুখ বন্ধ করার চেষ্টা চলছে। আজ যেই তার সেই পীড়িতার বাবা মা বলেছেন ফাঁসি চাই বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন, তারা খুশি নন। তা আবার সেই ক্ষমতাসীন পার্টি ভয় করছে, আবার জনতা তাদের সঙ্গে না রাস্তায় নেমে পড়ে আবার সমস্যা হয়ে যাবে, তাই তাদেরকে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে। তাদের যে আবেগ, তাদের দুঃখ, তার প্রতি সম্মান না জানিয়ে এমন শব্দ প্রয়োগ করা হচ্ছে, যেটা আমার মনে হয় না সভ্য সমাজে হওয়া উচিত যারা সন্তান হারিয়েছে তাদের প্রতি। সেই জন্য এমন একটা জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পশ্চিমবাংলার জনতা। বহুদিন পরে যারা রাস্তায় বেরিয়েছিলেন, তারা সবাই রাজনীতি করেন না, তারা আন্দোলন করেন না, কিন্তু আবেগেতে এই ঘটনার বিরুদ্ধে বা তার পেছনে যে ঘটনা পরম্পরা আছে তার বিরুদ্ধে সাহস করে রাস্তায় নেমেছেন। তার জন্য যে ডাক্তাররা শুরু করেছেন তাদেরকেও কষ্ট করতে হয়েছে। তারা হয়তো আন্দোলন কোনোদিন করেননি, কিছু লোক আন্দোলনকারী তাদেরকে পরিচালনা করেছেন, তারাও স্যাক্রিফাইস করেছেন, রাত জেগেছেন, লড়াই করেছেন, কেস খেয়েছেন, ট্রান্সফার হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, হবেও আগামী দিনে। এই দেখে সাধারণ মানুষ তাদের সঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু এই পুরো যে প্রয়াসটা, আমি বলেছিলাম নাটক করবেন না, তখন আমাকে অনেক ক্রিটিসাইজ করেছিলেন, কিন্তু আজ দেখা গেল এটা নাটকই ছিল, কারণ মানুষই ধোঁকা খেয়ে গেছে এতে। সেই জন্য এটা হতাশার বিষয়, এরকম হওয়া উচিত ছিল না, হয়েছে। কিন্তু আমি আশা রাখি আমাদের বিচার ব্যবস্থা তার উপরে, কারণ এরকম অনেক কেসের সমাধান তারা করেছেন, মানুষ বারবার গেছে, তারা পেয়েছে, তাদের গতি হয়তো কম, এবং কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত করেছে সেটাই শেষ রাস্তা। তাই সমস্ত মানুষ ঘুরে ফিরে চোখ বন্ধ করে সিবিআইয়ের কথা বলেন। তারা যদি সফল না হতে পারে, এটা আমাদের কাছে খুবই হতাশার, কিন্তু আশা তো রাখতেই হবে। আমি সেই জন্য ব্যক্তিগতভাবে আদালতের উপর এখনও আশা রাখি। যদি আদালত চায়, এই কেসও খুলতে পারে, দোষীরা সাজাও পেতে পারে এবং মানুষের বিশ্বাস দৃঢ় হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ দিলীপ দা।
দেখুন, দিলীপ দা শুরুতেই একেবারে সামাজিক মানুষ বলে দরকার হলে পার্টি লাইনের বাইরে গিয়ে সবার ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিলেন এবং প্রকাশ্যে। একটা জায়গায় শুধু দিলীপদার সঙ্গে সম্পূর্ণ আমি দ্বিমত। দিলীপদা বললেন অরাজনৈতিক আন্দোলনের ভবিষ্যৎ নেই। আমি বলছি দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের অরাজনৈতিক আন্দোলন কিন্তু একটা গোটা দেশের সরকার ইউপিএ টুর ভিত্তিটা নাড়িয়ে দিয়েছিল। কিন্তু দেখুন, পুলিশি তদন্তে ফাঁক থেকে গেল, তার দায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে, তেমন সিবিআই তদন্ত ব্যর্থ হলে দিলীপদা যতই স্বশাসিত সংস্থা বলুক, তার জন্য দিলীপদাদের দিকেই আঙুল উঠবে। তার কারণ সিবিআই নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত। দেশে বিদেশে চর্চা শুরু হওয়ার পর সিবিআই কর্তারা এই অভয়ার হত্যা রহস্যের সমাধান করতে পাঠালেন সীমা পাহুজাকে। এই সীমা পাহুজাই কিন্তু 2020 সালের 14ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে যে দলিত তরুণীর ভয়ঙ্কর মৃত্যু হলো সেই তদন্তের দায়িত্ব পেয়েছিলেন। আমরা সবাই জানি যে হাথরাসে উচ্চবর্ণের 4 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল। সিবিআই তদন্তের পর শেষ পর্যন্ত 2023 সালের মার্চ মাসে আদালতে তিনজন অভিযুক্ত একেবারে বেকসুর খালাস পেয়ে যান, আর একজন অভিযুক্তের ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়। সুতরাং হাথরাসে যারা সিবিআইয়ের বিরাট সাফল্য দাবি করছেন, তারা নিশ্চয়ই তথ্যটা ইচ্ছাকৃতভাবে গোপন করছেন। তবে ধর্ষণে অভিযুক্ত নয়, ধর্ষণে একেবারে সাজাপ্রাপ্তদের পাশে দাঁড়ানোর বিরলতম নজিরটার কথাও এখানে বলতে হবে। 2022 সালের 15ই আগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস বানুর গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার পর 11 জনকেই জেলে ফেরত যেতে হয়। ঘটনাচক্রে আবার আজকেই এই অনুষ্ঠান করতে যখন বেরোচ্ছি, দেখলাম দিল্লি বিধানসভা ভোটের ঠিক আগে প্যারোলে ছাড়া পেয়ে রীতিমতো কনভয় নিয়ে জেল থেকে বেরোচ্ছেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। ভাবুন। যাই হোক, আমার পরের বক্তা অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। সুমনদা বিষয়টা তুলেই দিলেন হাথরাসের কথা। মানে হাথরাসের পরিস্থিতি 2024 লোকসভা নির্বাচনের সময় আনন্দবাজারের রিপোর্ট বলছে যে হাথরাসে যাদের জেলের পেছনে থাকা দরকার তারা বহাল তবিয়ত গ্রামে ঘুরছেন, আর গোটা পরিবার তারা সিআইএসএফের পাহারায় ঘরবন্দি হয়ে রয়েছে। তাদের বাইরে বেরোনোর জোগাড় নেই, তাদের খাওয়া পড়ার অভাব রয়েছে, চাকরি হয়নি প্রতিশ্রুতি মতো, এবং তাদের যে ক্ষুণ্ণিবৃত্তির জন্য যে প্রভিশনগুলো বা শিক্ষার জন্য যে প্রভিশনগুলো ছিল সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। ফলে হাথরাস প্রকৃত অর্থে দিলীপবাবু যেটা বললেন, সেই হাথরাসের যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া, সেই ধর্ষণ, সেই খুনের যে বিচার, সেই বিচারও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। আমি তারও আগে একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে প্রাক্তন সাংসদ জহর সরকার বললেন যে দুর্নীতির কথা তিনি উল্লেখ করলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি। দুর্নীতি ভারতবর্ষের রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন রাজীব গান্ধী একবার বলেছিলেন যে 1 টাকা যদি জনগণের জন্য খরচ করা হয়, তার 10টা পয়সা শেষ পর্যন্ত মানুষের কাছে গিয়ে পৌঁছয়, আর 90টা পয়সা মাসেই নষ্ট হয়ে যায়। ফলে এখন যে দুর্নীতি কথা উনি বলছেন, যে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছেন যে দুর্নীতি, এই ধরনের দুর্নীতি হয়নি। আমি জানি না যে ওই আজকেই দেখছিলাম সেবির চেয়ারম্যান মাধবী পুরী বুচ, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ মারাত্মক। তিনি তার বৈদেশিক অর্থ, তিনি সেবির চেয়ারম্যান, যে সেবি সাধারণভাবে ভারতবর্ষের এই শেয়ার মার্কেট পরিচালনার, তার যে মানে নিবন্ধীকরণের ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে সেবির, তা তিনি তার বৈদেশিক অর্থ ব্যবহার করে আদানিদের শেয়ারের দরটা তুলে দিয়েছিলেন উঁচুতে। এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আমি জানি না, এগুলো আসলে খুব হাই স্ট্যান্ডার্ড অভিযোগ, তো মানে খুব হাই স্ট্যান্ডার্ড করাপশান। ফলে এর বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা আমার জানা নেই। আমি বলছি যে আপনারা জানেন যে 1984 জর্জ অরওয়েলের সেই বিখ্যাত গ্রন্থ, সেটা 1949 সালে লেখা হয়েছিল, এবং সেটা এই 2024 লোকসভা নির্বাচনের সময় তার 75 বছর পূর্তি হয়েছিল। তা 2019 সালে ডোরিয়ান লিন্সকি দি মিনিস্ট্রি অফ ট্রুথ, এ বায়োগ্রাফি অফ জর্জ অরওয়েলস 1984 নামে একটা বই লিখে হইচই ফেলে দিয়েছিলেন। যে বইয়ের মূল বিষয় ছিল যে বইটিতে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে অরওয়েল একটি মন্ত্রণালয়ের কথা, ওই যে
মিনিস্ট্রি অফ ট্রুথের কথা বলেছিলেন যে যারা অনায়াসে প্রচুর পরিমাণে মিথ্যাকে বারবার প্রচার করে সত্য বলে প্রচার করে গোটা সমাজ ব্যবস্থার ভিতটাকে নাড়িয়ে দিতে বাধ্য করেছিল, অর্থাৎ যেটা সত্য নয় সেই সত্যের অপলাপ করে মিথ্যাকে বারবার প্ররোচনা করে সেই মিথ্যাকে বারবার ধরে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। আমরা সত্যি খুব আশ্চর্য হয়ে যাই যে গোটা ঘটনা, গোটা আরজিকর আন্দোলনের যে পর্ব, সেই আরজিকর আন্দোলনের পর্বে কিন্তু আমরা যদিও অভয়ের যে ঘটনা, সেই ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়, তার বিরুদ্ধে আমরা সকলেই সহমত, কিন্তু যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলনে কিন্তু মূল লক্ষ্য ছিল কতগুলো টার্গেট সেট করে দেওয়া হয়েছিল, যে টার্গেটগুলোতে পৌঁছতে হবে। অর্থাৎ সেই টার্গেটগুলো সত্য কি মিথ্যে সেটা জানার প্রয়োজন নেই, কিন্তু টার্গেটগুলোতে পৌঁছতে হবে। এবং খুব ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে এমন একটা আন্দোলন হলো, যে আন্দোলনে আমরা দেখলাম যে আন্দোলন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে এই আন্দোলন পরিচালনা হতো। আমি জানি না, ভারতবর্ষের ইতিহাসে আন্দোলন বহু হয়েছে, পশ্চিমবঙ্গের বুকেও অনেক আন্দোলন হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দিয়ে আন্দোলন হতে পারে সেই আন্দোলনের রূপরেখাও আমরা প্রত্যক্ষ করেছি। এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধারদের বিবৃতিও রয়েছে যে কীভাবে তাদের টাকা পয়সা দেওয়া হয়েছিল এবং কিভাবে এই গোটা যে কর্মকাণ্ড, এই যে গোটা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ধরনের ঘটনাগুলো বারবার ধরে ঘটানো হয়েছিল, সেই ঘটানোর পেছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ধরনের একটা পরিকল্পনা কাজ করেছিল। অথচ আমরা দেখেছি যে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে। যেমন 1982 সালে কোচবিহারের সরকারি হাসপাতালের নার্স বর্ণালী দত্ত, তিনি তার নিজের কোয়ার্টারে মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন। সেই খুনের যে তদন্ত, সেই তদন্ত শেষ পর্যন্ত তার যে কি হয়েছিল সেটা জানা নেই। বা 2001 সালে আরজিকরের ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাস, তিনি আত্মহত্যা করেছিলেন, যে আত্মহত্যা থেকে খুন বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন তার মা, সেই ঘটনার কিন্তু সুবিচার হয়নি। আমি বলবো যে সাধারণভাবে যে আন্দোলনটা পরিচালিত হয়েছিল প্রাইমারিলি, সেই প্রাইমারিলি আন্দোলনটা পরিচালনার জন্য ডক্টর কাফিল খান, সেই কাফিল খানের কথা আমরা জানি, গোরক্ষপুরের সেই বিখ্যাত ডাক্তার, যিনি গোরক্ষপুর সরকারি হসপিটালে শিশু মৃত্যুর বিরুদ্ধে, শিশু মৃত্যু যাতে না হয় সেই জন্য নিজের পয়সায় তিনি সেখানে অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে এনেছিলেন এবং সেই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তিনি শিশুগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা সেই ডক্টর কাফিল খান কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে, কলকাতায় এসে বলে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বলেই আরজিকর নিয়ে প্রবল বিক্ষোভ প্রতিবাদের সুযোগ মিলেছে। তিনি বলছেন যে ইউপি হলে প্রতিবাদীদের মেরে জেলে ভরে দেওয়া হতো। অর্থাৎ তিনি কিন্তু তার এই বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, যে আন্দোলন আরজিকরের আন্দোলন ঘটেছে, সেই আন্দোলন কিন্তু প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র আছে এবং পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদের যে পরিসর, সেই পরিসর কিন্তু আছে। আমি দেখেছি বারবার ধরে, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন যে বিভিন্ন ধরনের তদন্ত রিপোর্ট বা বিভিন্ন ধরনের ফরেন্সিক ল্যাবরেটরি, যেমন সিএফএসএলের যে তদন্ত, তাদের যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট অনেক পরে এসে পৌঁছেছিল। কিন্তু যে সময় আমরা এই সিএফএসএলের ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমরা যখন আলোচনা বা বিতর্ক দেখলাম, দুঃখের কথা তার বেশ কিছুদিন আগে 11ই নভেম্বর 2024 ওই তদন্ত রিপোর্ট কিন্তু চলে এসেছিলো। তার অন্তত 1 মাস পরে, যখন বিতর্কটা শুরু হলো তার থেকে অন্তত 1 মাস পরে ডিসেম্বরে এসে সেই সিএফএসএলের যে মানে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট নিয়ে তদন্ত শুরু হলো। বা আমরা দেখলাম যে গত 21শে সেপ্টেম্বর সিবিআই যে রিপোর্ট দিয়েছিল, তাতে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড MIMB, তাদের একটা রিপোর্ট ছিল, যে রিপোর্টে বলা ছিল যে একজনের পক্ষে এই অপরাধ ঘটানো সম্ভব হলেও হতে পারে, অর্থাৎ একজনই যে জড়িত তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি, অর্থাৎ একজন হলেও হতে পারে, অর্থাৎ একেবারে নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু সাধারণভাবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো যে উল্টো করেও যদি প্রশ্ন করা হতো তাহলেও হয়তো সাধারণভাবে একই কথা আসতো। আমরা দেখেছিলাম যে 9ই আগস্ট থেকে 2024 থেকে শুরু করে 18ই জানুয়ারি 2025 এসে আমরা শেষ পর্যন্ত 162 দিন পরে আমরা বিচার পেয়েছিলাম। তার মধ্যে 100 ঘন্টা, প্রথম 100 ঘন্টা এই তদন্তের দায়িত্ব ছিল কলকাতা পুলিশের হাতে। আর পরবর্তী পর্বে আপনারা জানেন যে তদন্তটা সরাসরি সিবিআইয়ের হাতে চলে যায় এবং সিবিআই সেই তদন্তে যে মানে তথ্য প্রমাণের ক্ষেত্রে যে নতুন কোনো তথ্য প্রমাণ পেশ করতেও যেমন ব্যর্থ হয়, তেমনি নতুন কোনো অপরাধীকেও কিন্তু তারা খুঁজে পায়নি। তারা যে রিপোর্ট পেশ করে, তারা যে চার্জশিট দেয়, সেই চার্জশিটে কিন্তু
আর যে দুজনের নাম ছিল তারা কিন্তু জামিনে মুক্ত হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট বলা সত্ত্বেও সেটা কিন্তু জমা পড়েনি। গত 7ই অক্টোবর 2024 শুনানিতে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের মামলায় আরজি কলের তৎকালীন কর্তৃপক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলা সত্ত্বেও এখনও পর্যন্ত অর্থাৎ 18/1/25 পর্যন্ত এই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু স্বাভাবিকভাবে জমা পড়েনি। সিবিআই তদন্ত চেয়ে মানুষ পথে নামলেও রাজ্য পুলিশের হাতে কিন্তু একাধিক ঘটনা এর মধ্যে ঘটে গেছে। ধর্ষণ খুনের ঘটনা, একাধিক ঘটনা ঘটেছে, যে ঘটনায় দেখা গেছে যে রাজ্য পুলিশ কিন্তু অসাধারণ সাফল্য পেয়েছে। আমি কয়েকটার কথা একটু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। প্রথমটা হচ্ছে যে গত 4 ডিসেম্বর বটতলায় শিশুকন্যার ধর্ষণের 26 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়, তারজিট দেওয়া হয়। তারপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 9 বছরের বালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় 62 দিনের মধ্যে অপরাধীদের ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত। গাইঘাটা, উত্তর 24 পরগনার গাইঘাটায় স্কুল ছাত্রী ধর্ষণের 45 দিনের মাথায় রাজ্য পুলিশ চার্জশিট জমা দেয়। তারপরে হচ্ছে জয়নগরের 7 বছরের জয়গাঁয় 7 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার তদন্তে নেমে 52 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকার ধর্ষণ ও খুনের মামলাতে দোষী সাব্যস্ত ও ফাঁসি শোনানো হয় 60 দিনের মধ্যে। অর্থাৎ এরকম একাধিক বিষয়, একাধিক ধর্ষণ খুনের মামলায় রাজ্য পুলিশ অসাধারণ সাফল্য অর্জন করে। ফলে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না, এটা কিন্তু আলটিমেটলি প্রমাণ হয়েছে যে রাজ্য পুলিশের যে তদন্ত পদ্ধতি সঠিক ছিল, যার জন্য কিন্তু 18ই জানুয়ারির যে রায় প্রকাশিত হলো সেই রায় কিন্তু অতিরিক্ত কোনো নাম সেখানে সংযোজিত হয়নি এবং রাজ্য পুলিশ যে তথ্য প্রমাণ জোগাড় করেছিল সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই সাধারণভাবে এই রায় ঘোষিত হয়েছিল। আমরা তারপরেও দেখেছি যে একাধিক ঘটনা এমন ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সাধারণভাবে বহু প্রশ্ন, যেটা আমাদের এই আজকের বিতর্কের বিষয়ের মধ্যে যে কথাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি তার মধ্যে একাধিক গণ ইস্তফার ঘটনা ঘটে কবে? 23 সেপ্টেম্বর থেকে গণ ইস্তফার কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে প্রায় 500 জন ডাক্তার তারা সেখানে গণ ইস্তফা দেয়। কিন্তু দুর্ভাগ্যের কথা বা সৌভাগ্যের কথা যে সাদা কাগজে ইস্তফা দেওয়া হয়েছিল, আমি জানি তার মধ্যে কিন্তু কোনো ডাক্তার কিন্তু ইস্তফা দেয়নি এবং এটা রাজ্য সরকার চায়ও না ইস্তফা। অর্থাৎ এই যে সাদা কাগজে ইস্তফা দেওয়ার যেটা ঘটনা, সেটাও কিন্তু একটা নাটকেরই অংশ। অর্থাৎ গোটা আন্দোলনটাকে উস্কানি দেওয়ার একটা স্বাভাবিক প্রচেষ্টা আমরা কিন্তু সেই সময় প্রত্যক্ষ করেছি। এবং সবথেকে দুর্ভাগ্যের কথা যে এই ঘটনা যখন ঘটছে, আন্দোলন যখন ঘটছে এবং আবহাওয়াকে নিয়ে তার যে মানুষের যে আবেগ, সেই আবেগ যখন ক্রমশ তার যে তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সেই সময় আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে সেখানে আরজি কলেজ ট্রমা কেয়ার সেন্টারে রক্তমাখা গ্লাভস, যে রক্তমাখা গ্লাভসের অস্তিত্ব আর পরবর্তীকালে দেখা যায়নি, তার ব্যাজ নম্বর মেলেনি এবং সেই গ্লাভসে আদৌ রক্ত লেগে ছিল কিনা সেটাও কিন্তু কোনোভাবে প্রমাণিত হয়নি। অর্থাৎ ঠিক যেভাবে আমি সোমা বলছি, তিনিও যেমন রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে কিন্তু এই রক্তমাখা গ্লাভসও উধাও হয়ে গেল। পরবর্তীকালে আমরা দেখলাম যে SSKM এর নিম্নমানের কাঁচির ব্যবহার, এই কাঁচিরও কিন্তু পরবর্তীকালে সেই কাঁচির সন্ধান কিন্তু পাওয়া যায়নি এবং এটা এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু খুব স্বাভাবিকভাবে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি যে কথাটা উল্লেখ করব, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সেই সময় ক্রাউড ফান্ডিংয়ের নামে একাধিক ছাত্রছাত্রী নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রচুর বাইরে থেকে অর্থ সেখানে আসে এবং যেটা বললাম যে তারা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে এই গোটা আন্দোলনের কর্মসূচি পরিচালিত হয় এবং তার জন্য যে অর্থ তারা তোলে ক্রাউড ফান্ডিং, সেই ক্রাউড ফান্ডিং নিয়েও কিন্তু বিধাননগরের যে সাইবার থানা, সেই সাইবার থানায় একটা মামলা হয়েছে এবং সেই মামলায় সেই যে কর্তৃপক্ষ যারা এই অভিযোগ করেছে, সেই অভিযোগে তারা 4 জন ডাক্তারি ছাত্রছাত্রীর নামও তারা সেখানে তুলে ধরেছে এবং কিভাবে সেই টাকাগুলো তোলা হয়েছে এবং সেই টাকা যারা প্রদান করেছে, সেই প্রদান করা টাকার যে স্বীকৃতিপত্র, সেই স্বীকৃতিপত্র তারা পায়নি এবং তার অডিট রিপোর্ট হয়েছে কিনা এই নিয়েও তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে সরকারি পদে আসীন ডাক্তার, বর্ধমানে একজন সরকারি পদে আসীন ডাক্তার, তিনি তার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে তিনি অর্থ
তুলেছেন, এবং সেই অর্থ তুলেছেন হচ্ছে নিজের পরিচয়, অর্থাৎ তার যে সরকারি হসপিটালে তিনি যে পদে রয়েছেন সেই পদের পরিচয় দিয়ে সেখানে অর্থ তোলা হয়েছে। আমি জানি না যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোরও আগামী দিনে কোনো সদুত্তর পাবো কি না। আমরা তো দেখেছিলাম যে 9 আগস্ট থেকে 17 অক্টোবর, এর মধ্যে আপনারা জানেন এটা, যে এই সময় পর্যন্ত 563 জন সরকারি রেসিডেন্ট ডাক্তার 73,905টা স্বাস্থ্যসাথীর কেস হ্যান্ডেল করেছিল, যাতে তারা রোজগার করেছিল 54,39,00,000 টাকা, প্রায় 10 লক্ষ টাকা করে। আমি বলছি যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বিপরীত দিকে রয়েছে। আমরা নিশ্চয়ই অভয়ার যে বিচার, সেই বিচার আমরা অবশ্যই, সেটা ন্যায়সঙ্গত কিনা সেটা আমরা নিশ্চয়ই বিচার করব, এবং অভয়ার দোষী যাতে শাস্তি পায় সেই চেষ্টাও আমরা করব। কিন্তু পাশাপাশি যে প্রশ্নগুলো আমাদের বিরুদ্ধে উঠল, অর্থাৎ যারা আন্দোলন করলেন যে প্রশ্নগুলো তাদের বিরুদ্ধে উঠল, সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আগামী দিনে দিতে হবে, কারণ প্রশ্নটা একপাক্ষিক নয়। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে আপনারা জানেন এই কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেলে যে ঘটনা ঘটেছিল, সেই মেডিকেল ঘটনাতে আপনারা দেখেছিলেন যে একজন চিকিৎসক, তিনি তার সেখানে ডিউটি রয়েছে, তিনি সেখানে উপস্থিত না থেকে তিনি প্রায় 40 কিলোমিটার দূরে একটা নার্সিংহোমে এখানে গিয়ে অন্য অপারেশনের কাজ করতেন, যার জন্য এখানে কিন্তু যারা অনভিজ্ঞ, সেই অনভিজ্ঞতার জন্য একজনকে সেখানে কিন্তু তাদের প্রাণহানি হয়েছিল, এবং বেশ কয়েকজন খুব গুরুতর আহত হয়ে তারা এই মুহূর্তে কলকাতা হসপিটালে ভর্তি রয়েছেন। প্রশ্ন কিন্তু এগুলো উঠবে। আমি স্বাস্থ্য ব্যবস্থা শুধু সমালোচনা করব, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলোর প্রশংসাও তো আপনাকে তুলে ধরতে হবে। আজকে সরকারি হসপিটালে যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এই স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, এবং এই প্রকল্প পশ্চিমবঙ্গের প্রায় 2.1 কোটি পরিবার এই মুহূর্তে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছে। সারা রাজ্যের মানুষ তারা স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছে। আমি বলছি যে আপনি যখন আলোচনা করবেন, আলোচনাটা একটা নির্দিষ্ট অপরাধ ভিত্তিক আলোচনা হোক, অপরাধী ভিত্তিক আলোচনা হোক, কিন্তু রাজ্য সরকারের দিকে আঙুল তুলে যে প্রশ্নগুলো আপনারা করছেন, সেই প্রশ্নের বিপরীত মুখে আপনাদের দিকেও বহু আঙুল উঠছে। সেই আঙুলগুলো যেখানে উঠছে, যে প্রশ্নগুলো উঠছে, তারও ন্যায্য উত্তর আপনাদের আগামী দিনে দিতে হবে। এই কঠিন কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুমনদা। দেখুন, সুমনদা হাতরাস দিয়ে শুরু করলো, এবার হাতরাস এবং আরজিকরের কোথায় কোথায় বেশ ভালো রকম মিল আছে এই আলোচনা আরেকটু এগোক, সেই পাটে আমি আসব। গোরক্ষপুরে কাফিল খান বারবার দিনের পর দিন এই চ্যানেলে আমরা শো করেছি, কোন শব্দের সঙ্গে যুক্ত, তার ওপর যা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, স্যালাইন। আর আমাদের রাজ্যে স্যালাইন কাণ্ডে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রায় শাস্তির মুখে, মানে এই রকম দিন দেখতে হবে না তো যে গোরক্ষপুর থেকে কাফিল খান পশ্চিমবঙ্গে এসে তার দুঃসহ অভিজ্ঞতার কথা বলছেন, আর এই রাজ্য থেকে ডক্টর নাইয়ারা ইউপিতে গিয়ে এখানে তাদের অভিজ্ঞতার কথা বলছেন। আমি জানি না। সিএফএল রিপোর্টের কথা সুমনদা যথার্থই বলেছেন, একেবারে অরিজিনাল সিএফএল রিপোর্ট। আপনাদের এর আগেও বলেছি যে প্রচুর ইফস অ্যান্ড বাটস আছে। ঘটনা কি সুমনদাও জানেন না, আমিও জানি না, কিন্তু ওভারঅল ইনফারেন্সের তিনটেই মাত্র পয়েন্ট। তৃতীয় পয়েন্ট ছিল যে প্রেজেন্স অফ মেলস ইন অ্যাডিশন অফ মিস্টার সঞ্জয় রয় অ্যাট দ্য সিন অফ ক্রাইম ক্যানট বি রুলড আউট, অর্থাৎ সঠিক তদন্ত হয়েছে কিনা সে প্রশ্ন থাকবে। কিন্তু পাশাপাশি সুমনদা মনে করিয়ে দিয়েছেন, এবং আপনারা জানেন যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সত্যিকারের ভালো কাজকে কুর্নিশ জানাতে আমাদের কোনোদিন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা তো ঠিকই যে আরজিকর কাণ্ডের পর মাটিগাড়া, তিলজলা, কুলতলি, ফারাক্কার, গুড়াপের মতো পাঁচটা ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা হয়েছে, অভিনন্দনযোগ্য। কিন্তু এর পাশাপাশি কি করে ভুলে যাই যে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মতো একটা জঘন্য মামলায় এ রাজ্যের সরকারি আইনজীবী নিম্ন আদালতে সর্বোচ্চ শাস্তির জন্য সওয়াল করেননি, বরঞ্চ আদালতে বলেছিলেন যে 3 জন অভিযুক্ত যেহেতু ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না, সেহেতু সর্বনিম্ন শাস্তিও দেয়া যেতে পারে, আর অভিযুক্তরা সর্বনিম্ন শাস্তিই পেয়েছিল। আবার কামদুনি মামলার আইনজীবী জয়ন্ত এখানে আছে, তথ্য প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্টে যাবজ্জীবন শাস্তি পাওয়া 3 জন সম্পূর্ণ খালাস হয়ে যায়, ফাঁসির সাজা পাওয়া 2 জনের সাজা পাল্টে যাবজ্জীবন হয়ে যায়, এমনকি নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া 1 জন হাইকোর্টে খালাস হয়ে যায়। সুতরাং আজ নিম্ন আদালতে ফাঁসির সাজা হওয়া 5টা মামলায় হাইকোর্টে গিয়ে যে অন্যরকম পরিণতি হবে না, সেই দাবি কি আদৌ করা যায়? যাই হোক, আমার পরের বক্তা একজন জুনিয়র ডাক্তার, যাদের একাংশকে ইতিমধ্যেই সরকারের কোপে পড়তে হয়েছে বলে অভিযোগ, ডক্টর দেবাশিস হালদার। নমস্কার। বেশ ভয়ে ভয়ে শুরু করছি সুমনদা, যে আজকে হয়তো আমার বাড়িতে মেডিকেল কাউন্সিল থেকে কালকে একটা চিঠি যাবে যে
আপনি সন্ধেবেলায় এবিপি আনন্দের বিতর্ক সভায় গিয়েছিলেন, তো তার জন্য কি আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে গিয়েছেন? এই সংক্রান্ত কোনো চিঠি বাড়িতে আসে কিনা সেই অপেক্ষায় থাকব। যাই হোক, অনেকগুলো বিষয়ে আমি বলবো বলে ভেবে এসেছিলাম, কিন্তু তার মাঝখানে অনেকগুলো কথা এলো। তার কিছু কিছু আমার মনে হয় যে আগে বলে নেওয়া উচিত, অন্তত কয়েকটা কথা। যে আন্দোলন সফল না ব্যর্থ, আন্দোলন কোথায় সফল, অন্তত আমি যে জায়গা থেকে মনে করছি আজকে এতদিন পরে এসে এই স্টেজে দাঁড়িয়ে যারা যারা এই আন্দোলনে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারেননি তারাও আন্দোলনকে আক্রমণ করছেন যে রাজ্য সরকারকে আড়াল করা হয়েছে। আবার যারা সরকারের পক্ষে রয়েছে তারা একটা রীতিমতো মানে বিচার নিয়ে আজকের এই বিতর্ক সভা, সেই নিয়ে 2 মিনিট কথা বলে 8 মিনিট লিখিত আকারে একেবারে ভিত্তিহীন কিছু অভিযোগ ছুড়ে দেওয়া হলো। আমি সব উত্তর দেব না, একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই যেহেতু মঞ্চ পাওয়া গিয়েছে। এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, এই যে এতদিন ধরে যে আন্দোলন হলো, আরজি করে যে আন্দোলন হলো, প্রতিবেদন বেরিয়েছে, বিভিন্ন সাংবাদিক তার মানে তাদের সাংবাদিকতার নৈতিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন জাগে। তারা শাসক দলের বিধায়কদের সাহায্য নিয়ে হুমকি দেখিয়ে এবং টাকা দিয়ে বিভিন্ন ব্যাংকে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট তারা বার করতে পেরেছেন। মানে আন্দোলনটা কোথায় সফল সেখান থেকে বোঝা যায় যে কোনোভাবেই যে আন্দোলনটাকে কালিমালিপ্ত করা যাচ্ছে না, তখন কিভাবে কালিমালিপ্ত করা যায়। যে দলের লোকেরা ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা নিয়ে দুর্নীতি করছে, যে এই যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, আজকেই সিবিআই চার্জশিট পেশ করতে পারছিল না আর্থিক দুর্নীতির জন্য, কেননা রাজ্য সরকার তার এনওসি দিচ্ছিল না, আজকে দিতে বাধ্য হয়েছে। সে খবর আমরা আগে পেয়েছি যে আশিস পান্ডে, যে কিনা আরজিকরের তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ছাত্র নেতা, এবং সন্দীপ ঘোষ সবাই জানি তাই সে কতটা প্রভাবশালী, শাসক দলের কতটা ঘনিষ্ঠ। তারা হচ্ছে টেন্ডার, ওষুধ থেকে শুরু করে, মৃতদেহ থেকে শুরু করে, হাউস টাপশিপের সিট বেচাকেনা থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। সেই লোকগুলো আমাদের টাকার হিসেব চাইছেন। অবশ্যই টাকার হিসেব আমরা তাদেরকে দেবো না, তাদেরকে অবশ্যই দেবো যারা এই টাকা নিজেদের আবেগ থেকে, নিজেদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে পাশে থাকার জন্য দিয়েছেন। অবশ্যই আমরা সেই হিসাব দেবো। অডিটের কাজ চলছে, সব কিছুই চলছে। আমি জাস্ট একটা কথা ছুঁয়ে যাচ্ছি, এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, এই কথাটাকে বলে একটা সেন্সেশনাল হেডলাইন তৈরি করার চেষ্টা হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, আপনারা জানেন যে এই গোটা 5 মাসে ঠিক কতগুলো মিছিল, কতগুলো সভা, কতগুলো অবস্থান মঞ্চ, কতগুলো মানে অনশন মঞ্চ থেকে শুরু করে কত জিনিস অ্যারেঞ্জ করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় যে লোকাল ডেকোরেটার্স, তাদেরকে কিভাবে পুলিশি হয়রানির মুখে পড়তে হয়েছে আপনারা সবাই জানেন। প্রত্যেক যে লোকাল ডেকোরেটার্স, তাদের থেকে শুরু করে তাদের ম্যাটাডোর আটকে, তারা গরিব, মানে তারা হয়তো আন্দোলন মানে সমর্থক তো দূরের কথা, তারা একদম পেশার জায়গা থেকে ডেকোরেটার্স, বাঁশ নিয়ে যারা আসছেন, যারা পোস্টার ছাপাচ্ছেন, পোস্টারের প্রিন্টিংয়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে পুলিশি হয়রানি করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, ভ্যান চালক তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে যে আইনি সাহায্য সেটাও আমাদের ওই টাকা থেকেই করা হয়েছে, চিন্তা করবেন না সেই গরিবদের। তো সেই জায়গা থেকে তখন আমাদের সুযোগ ছিল যে এই যে লোকাল ডেকোরেটার্স, আমরা তাহলে একটা স্টেজও বাদ দিতে পারতাম না, আমাদের একটা মিছিলেরও ওই ফ্লেক্স মানে প্রিন্ট করাতে পারতাম না, যদি না আমাদের কোনো এই ধরনের কোনো সংস্থা যারা এই কাজ করতে অভ্যস্ত তাদেরকে দিয়ে আমরা করাতে পারি। তো সেই ইভেন্ট ম্যানেজমেন্টের মানে এইটা, সেইটা থেকে কি বলা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে যারা নাকি সিনেমা বানায়, সিরিয়াল বানায়, সেই জন্য গ্লিসারিনে, আমি দেখেছি সংবাদপত্রে হেডলাইন যে আসলে এটা আন্দোলন ছিল না, ওরা তো ওই ইভেন্ট ম্যানেজমেন্টের টাকায় গ্লিসারিন কিনে গ্লিসারিনে চোখে লাগিয়ে কান্নার নাটক করছে। অবশ্য এটা মানে খুব যে আমরা খুব আশ্চর্য হয়েছি এটাতে, এটা নয়। যারা অভয়ের মা বাবা, শোকসন্তপ্ত মা বাবা, তাদেরকে মানে তাদের যে কুরুচিকর ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করছেন, সেখানে আমরা তো কোন ছাড়, আমাদের তো আক্রমণ করা হবেই, এইভাবেই আক্রমণ করা হবে। তো ফলত সেই, যাই হোক, এই প্রসঙ্গ আমি আপাতত রাখছি। আমি যে প্রশ্নটা, বিচারের প্রশ্নে যে কথাগুলো বলার, যে এখন একটা বিতর্ক এইভাবে চালানোর চেষ্টা হচ্ছে যে সঞ্জয় রায় ফাঁসির দড়িতে লটকাবে নাকি আমৃত্যু জেলে পচবে, এইটা নাকি ন্যায় বিচারের মাপকাঠি। আমরা মনে করি না এটা ন্যায় বিচারের মাপকাঠি হতেই পারে না। অভয়ার সাথে, অভয়া একজন মহিলা স্বাস্থ্যকর্মী, তিনি তার কর্মক্ষেত্র কলকাতার প্রাণকেন্দ্র আরজি কর, সেখানে তার অন ডিউটি অবস্থায় তার সাথে
এরকম মর্মান্তিক একটা খুন ধর্ষণের ঘটনা হলো, তাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হলো, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো। বলছেন যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা নাকি হয়নি। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারেনি, এর পেছনে কী খেলা রয়েছে? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে কি নেহাতি মানে অকর্মণ্য অপদার্থ, নাকি এত বেশি প্রভাবশালী মানুষেরা এর মধ্যে যুক্ত রয়েছেন যে ওপরে ওপরে কোনো সেটিং? একদম শুরুতেই বক্তা জহরবাবু বলতে গিয়ে বলছিলেন যে আমরা জানি না, আমরা বলছি না সেটিং, কিন্তু মনে হচ্ছে যে তথ্য আসছে সেটা তো সেই দিকেই নির্দেশ করছে যে যদি না হয়, তাহলে যদি আপনার কাছে তথ্য প্রমাণ না থাকে, তাহলে 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে আপনি গ্রেপ্তার করে রাখলেন কি হিসাবে? যদি রাখলেন তাহলে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন পেশ করা হলো না? অভয়ার ন্যায় বিচার, সঞ্জয় রায়ের ফাঁসি না আমৃত্যু কারাবাস, এটার মাপকাঠি নয়। মাপকাঠি এইটা যে সেন্স অফ জাস্টিস কখন হবে? যখন এই রকম একটা মর্মান্তিক ভয়ানক ঘটনায় যারা যারা প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, কে কারা কিভাবে কেন এই ঘটনা ঘটালো, প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, তবে হবে ন্যায় বিচার। তার আগে ন্যায় বিচার হবে না। তার আগে এই যে বলা হচ্ছে যে পরিসমাপ্তি ঘটলো, কিসের পরিসমাপ্তি? কোনো পরিসমাপ্তি নয়। আন্দোলনও শেষ হয়নি, আমাদের প্রশ্ন তোলাও শেষ হয়নি, প্রশ্নগুলো আমরা তুলতে থাকবো। এই যে ফাঁসি ভার্সেস যাবজ্জীবন কারাজীবন আমৃত্যু কারাবাস, এটা আসলে একটা গোটা প্রশ্নটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, যে আরও মানুষ আছে, এর সাথে আরও লোক যুক্ত রয়েছে। যুক্ত না থাকলে, আচ্ছা আমি প্রথমে প্রশ্নের খাতিরে ধরে নিলাম যে শুধু সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে। আমি তথ্যের যে এখনও অবধি যে প্রাইমারি চার্জশিট দেওয়া হয়েছে তার ভিত্তিতে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে। আমি বলছি একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় কলকাতা পুলিশের ব্যারাকে যে থাকে, তার বাসস্থান, সেই রকম একজন ভদ্রলোক, সেই রকম একজন অভদ্র জানোয়ার, সে 4 তলার সেমিনার রুম অবধি পৌঁছলো কী করে? সে জানতে পারলো কী করে যে 4 তলার সেমিনার রুমে একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? এর দায় কি কে এড়াতে পারে? এর দায় এড়াতে পারেন সন্দীপ ঘোষ, এড়াতে পারেন? এর দায় স্বাস্থ্য মন্ত্রক এড়াতে পারে? স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন? এড়াতে পারেন না। পুলিশকে নিয়ে এত কথা হচ্ছে, পুলিশ দারুণ কাজ করছেন, পুলিশ দারুণ কাজ করবেন, পুলিশের কাজ তদন্ত করা। আমি আজকে একটা চিকিৎসা করে একজন মানুষের জ্বর হয়ে তাকে প্যারাসিটামল দিয়ে আমি সারিয়ে দিয়ে আমি বলতে পারি না আমি দারুণ কাজ করেছি। আমি একটা পুলিশের কাজ তদন্ত করা, পুলিশকে তদন্ত করার জন্য, সঠিক তদন্ত করার জন্য তাকে আমি হাততালি দিতে পারবো না, কিন্তু সে যা যা করেছে এই জাজমেন্টের কপিতে রয়েছে, তার ছত্রে ছত্রে প্রমাণ রয়েছে। বাদ দিন কী কী হয়নি সেটা বাদ দিন, সাপ্লিমেন্টারিতে চার্জশিটে কী আসবে সেসব বাদ দিন, কী কী রয়েছে? ভয়ানক ভয়ানক কথাবার্তা রয়েছে। বাবা মাকে টাকা দিতে যাওয়া হচ্ছে, দেহ তড়িঘড়ি, মৃতদেহ, অভয়ের মৃতদেহকে তড়িঘড়ি বের করার চেষ্টা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, ক্রিমেশন করা হচ্ছে। ওই যে সেমিনার রুম, ওখানে যদি না আটকানো হতো, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের জন্য যদি সেখানকার আরজিকরের সেই মুহূর্তে যারা আন্দোলনকারীরা ছিলেন তারা যদি না আটকাতো, ওই মৃতদেহ বের করে নিয়ে দেওয়া হতো, পুড়িয়ে ফেলা হতো তখনই। এই যে এত বলা হচ্ছে যে, আমি এর আগেও অনেকবার, আমি অনুষ্ঠান শুরুর আগেই অর্ণববাবুকে বলছিলাম, আমি সে খুব মানে খুশি হলাম যে তার আগেই অন্য একজন যে বক্তা তিনি সেই প্রসঙ্গ আনলেন, যে কথায় কথায় একটা কথা বলা হচ্ছে যে এটা উত্তরপ্রদেশ হলে তোমরা আন্দোলনটাই করতে পারতে না। আমরা উত্তরপ্রদেশ চাই না, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা উত্তরপ্রদেশ গুজরাট চাই না। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা হতে হবে যার, আজকে আপনি যদি বলেন যে মধ্যপ্রাচ্যে তো এরকম জিনিস ঘটে না, কেন আমি তুলনা করব? পশ্চিমবঙ্গের তুলনা অন্য কোনো এইরকম রাজ্যের সাথে হতে পারে না। আর হতে পারে না, এই যে কাফিল খানের কথা উঠলো, সুমনদা শুরুতেই বলতে গিয়ে বলছিলেন যে আজকে উত্তরপ্রদেশ হতে পারে না, আবার উত্তরপ্রদেশে কিন্তু হচ্ছে, উত্তরপ্রদেশের দিকেই কিন্তু আমরা এগোচ্ছি। আজকে আশফাকের বাড়িতে, ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে ভোরবেলা 30 জন পুলিশ চলে যাচ্ছে কি খুঁজতে? প্রেসক্রিপশন খুঁজতে। তারপর গিয়ে কোর্টে গিয়ে রীতিমতো থাপ্পড় খাচ্ছে বিচারপতির কাছে যে আপনারা এত অতি সক্রিয়তা দেখাতে পারেন না, এটা ভিন্ডিকটিভ অ্যাকশন। এটা কোর্টে গিয়ে বলা হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা বলতে গিয়ে বলতেন কি অদ্ভুত কথা, উনি বললেন যে এই যে এত বড় কথা, স্বাস্থ্যের দুর্নীতি, এই যে জাল স্যালাইন, ভেজাল ওষুধ, এই নিয়ে এত বড় প্রসঙ্গটাকে তিনি বললেন ওখানে কোনো একজন সিনিয়র চিকিৎসক ওখানে প্রেজেন্ট ছিলেন না, তাই অনভিজ্ঞ হাতে সিজারিয়ান সেকশন করেছে বলে নাকি 5 জন রোগী, 1 জন রোগী মারা গিয়েছেন, বাকিরা অসুস্থ। মানে এরকম প্রকাশ্যে মিথ্যা কথা। অবশ্য তার কি দোষ? আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী তিনি যদি ওপেন প্রেস মিটে এটা বলতে পারেন তাহলে তাকে আর কি বলি, এটা তাদের পার্টি লাইন, এটা তাদের দলের লাইন। অদ্ভুত কথা। আজকে স্যালাইনের জন্য, যে স্যালাইনের জন্য বারবার আগে কথা বলা হয়েছে, বারবার বলা হয়েছে, একবার নয় একাধিকবার, আজকে সেই স্যালাইনের কথা মানে ভুলিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যদি স্যালাইনের জন্য না হয় তাহলে যে তদন্ত কমিটি ওখানে গঠিত, সিআইডির কথা বলছি না, সিআইডি কার কথায় কী কথা চলে সেটা আমরা জানি, যে মেডিকেল টিম গঠিত হয়েছিল সেই মেডিকেল টিমে তদন্ত রিপোর্ট বের করা হোক, যে মেডিকেলি তারা বলুক যে ওখানে কাঁচা হাতে সিজার করার জন্য ওই যে প্রেগনেন্ট মাদার, প্রসূতি মা, তাদের কিডনি বিকল হয়ে গেছে, তাদের রক্ত মানে হিমোগ্লোবিন প্লেটলেট এসব কমে যাচ্ছে নাকি কাঁচা হাতে সিজার করার জন্য। ইয়ার কি হচ্ছে এটা? এই ধরনের মিথ্যাচারিতা, মানে এই জন্যই বলছি যে আন্দোলনটা কতটা সফল, কোথায় কোথায় আমরা খোঁচা দিতে পেরেছি, যে শুধু অভয়ের ন্যায় বিচার তো নয়, এই স্বাস্থ্যক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতিগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে পেরেছি। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, যে প্রশ্নটা করছিলেন যে আমাদের দিকে কি প্রশ্নের আঙুল নেই, প্রত্যেক ডাক্তার কি ভালো, প্রত্যেক আপনাদের কি, আপনারা নিজেদের না, আমরা তো বলছি না সে কথা, আমরা বলছি সে কথা যে জুনিয়র ডাক্তার মানে সে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, যেখানে যে সমস্যা আছে সে যদি কোনো দোষ করে থাকে তদন্ত করুন, কিন্তু যেভাবে তদন্ত অন্য কথা। সুদীপ্ত রায়, ডব্লিউবিএমসি মেডিকেল কাউন্সিলের সুদীপ্ত রায়, তার এক নার্সিংহোমে এই যে আরজি করের তারা পাশ করেনি, তারা গিয়ে সেই নার্সিংহোমে তারা এমবিবিএস পাশ করেনি, তারা গিয়ে কিন্তু চিকিৎসা করে, ভয়ানক ব্যাপার, তখন কোনো এফআইআর হয় না। আজকে বলা হচ্ছে যে আশফাক নাকি কোথায় এমএসইএনটি লিখে সে নাকি প্রেসক্রিপশন করেছে, তার সে মানে হ্যাঁ টেকনিক্যালি এটা ভুল, টেকনিক্যালি এটা অপরাধ, কিন্তু আমি বলছি যে এই যে জিনিস যদি ও করে থাকে, যদি তদন্তে প্রমাণিত হয়, প্রমাণ হোক যে এটা ও নিজে ছাপিয়ে একটা প্রেসক্রিপশন নিজে ছাপিয়ে আমি এমএস পিজিটি এই বলে হচ্ছে সে প্রচার করে বেরিয়েছে এবং অর্থ উপার্জন করেছে, প্রমাণ হোক, সে তো আইনের পথে চলবে। কিন্তু যেভাবে ভিন্ডিকটিভ আচরণ করা হচ্ছে, আশফাককে, কিঞ্জলকে, অনিকেতের নামে মানহানির মামলা করা হয়েছিল, তা সে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছিল বলে। তো ফলত এইগুলোই বিষয় যে প্রশ্নগুলো যত আমরা করতে থাকবো আমাদের টুটি চেপে ধরার চেষ্টা চলবে, এবং কাদের টুটি চেপে ধরার চেষ্টা চলবে? যারা আমরা আন্দোলন করেছিলাম, যারা এই আন্দোলনে আছি, যারা এই প্রশ্নগুলো করছি। আজকে কলকাতা পুলিশ, সিবিআই, সুপ্রিম কোর্ট, আমি শেষ করব, খুব বেশি সময় নেই, আমি শেষ করব সুপ্রিম কোর্টের একটা প্রসঙ্গ দিয়ে, যে এই যে যখন ঘটনা ঘটলো, যখন ভয়ানক আন্দোলন, মানে তখন সে সময় মানে প্রত্যেক দিন মানে রাত জেগে মিছিলের পর মিছিল, সেই ওই শ্যামবাজার, ওই আরজিকর মানে ছেয়ে আছে মানুষে, সেই সময় সুপ্রিম কোর্ট হন্তদন্ত হয়ে, সুমতো হয়ে, শতপ্রণোদিত হয়ে একটা ওই কেসটা নিলেন। অথচ এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, আমরা তো বলতে পারি না যে প্রধান বিচারপতি কে হবেন তার ওপর নির্ভর করবে যে মানে বিচার পদ্ধতি কীরকম হবে। সুপ্রিম কোর্ট একটা প্রতিষ্ঠান, তাকে একটা প্রোটোকল মেনে চলতে হয়। সে কেন এর পরে এইরকম একটা সেন্সিটিভ ঘটনাকে ডেটের পর ডেট দিয়ে পিছিয়ে যাচ্ছেন? আমাদের প্রশ্ন থাকবে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই, অভয়ের মা বাবা চান, আমরা চাই, সাধারণ মানুষ রাখতে চান, কিন্তু এই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে শুরু করে, প্রত্যেকের যে আচরণ, ব্যবহার, তাদের সবটাই কিন্তু এই বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা বড় রকম ধাক্কা খাচ্ছে। এটা কিন্তু একটা গণতন্ত্রের জন্য সঠিক দিক নয়, ঠিক জায়গা নয়। একটা গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, তার প্রতি আস্থা যদি ধাক্কা খায় এরকম, আগামীকাল আমাদের নজর থাকবে, আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং, তা আবার মা বাবা আলাদা করে অ্যাপিল করেছেন, সেখানে হাইকোর্টে যাতে এই কেসে ফার্দার ইনভেস্টিগেশন সহ আরও নানা প্রশ্ন তুলে তারা আইনগতভাবে লড়াই করছেন, সেই লড়াই আমরা তাদের পাশে আছি। আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের প্রতি, যে কালকে ঠিক কী হিয়ারিং হয়। প্রথম দিন থেকে আমরা দেখেছি যে এই যে বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখতে চাইছি, মা বাবা আস্থা রাখতে চাইছে, সেই জায়গাটা কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশের বাসিন্দা হিসেবে সেই জায়গা যদি এই মানে আস্থাটা ধাক্কা খেয়ে যায় না, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। হতাশা অন্য জিনিস, হতাশা যখন রাগে পরিণত হয়, হতাশা যখন ক্রোধে পরিণত হবে। আজকে অনেকে খুব খুশি আছেন যে আন্দোলনের যে দাবানল ছিল তা বুঝি স্তিমিত, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি যে এই আন্দোলনের আগুন কিন্তু আমাদের বুকে রয়েছে, দিকি দিকি জ্বলছে, এবং এই আগুন কবে আবার দাবানলে পরিণত হবে তার খোঁজ কিন্তু যারা আজকে মুচকি হাসছেন, জিতে গেছেন ভেবে, তারা রাখছেন না, রাখতে পারছেন না। এটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ দেবাশিস। আমি উল্টো দিক থেকে শুরু করি।
সেটা হচ্ছে স্যালাইন কাণ্ড। দেবাশিস বলল, আমি বলছি জুনিয়র ডাক্তারদের চিকিৎসা করার জন্য যদি শাস্তির মুখোমুখি হতে হয় তার জন্য প্রতিবাদ থাকবে। এই সন্দেহ আরও জোরালো হবে যে গোটা স্যালাইন কাণ্ডটাকে ঢেকে দেওয়ার জন্য এই জুনিয়র ডাক্তারদের শাস্তি দেওয়া হলো না তো। কিন্তু পাশাপাশি যদি সত্যি সত্যি 30 বা 40 কিলোমিটার দূরে একজন সিনিয়র ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিস করেন, তার বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমি দাবি করব। সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্টের কথা দেবাশিস বলল, এটা কিন্তু সাংবাদিকতার কাজ। যদি কোনো সাংবাদিক সত্যি করে থাকেন তাকে সাধুবাদ দেব। পাশাপাশি রাজনৈতিক দল, ওদের যেমন অডিট দাবি করা হচ্ছে, হিসেব দাবি করা হচ্ছে, রাজনৈতিক দলকেও স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে রাখতে হবে যে নির্বাচনী বন্ডের হিসেবটা কেন ওষুধ কোম্পানি নির্বাচনী বন্ডে টাকা দেওয়ার পর নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ে, সে প্রশ্নের জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। ডক্টর সুদীপ্ত রায়ের নার্সিংহোম, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, মন্তব্য করা উচিত নয়, কিন্তু সেখানে সত্যি সত্যি যদি সম্পূর্ণ নীতি বহির্ভূতভাবে অনৈতিকভাবে জুনিয়র ডাক্তাররা যান, তাতে ডক্টর সুদীপ্ত রায় যেরকম প্রশ্নের মুখে পড়বেন এবং পড়া উচিত, পাশাপাশি সেই যারা যাচ্ছেন তাদেরও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে। দেখুন, ও দেবাশিস শেষ করলো মা বাবার কথা বলে, আমি মা বাবার কথায় আসি, যে সঞ্জয়কে ফাঁসিতে ঝোলাতে রাজ্য সরকার এবং সিবিআই তাড়াহুড়ো যে করছে, সেই তাড়াহুড়ো নিয়ে অভয়ার মা বাবা একেবারে পরিষ্কার প্রশ্ন তুলেছেন। রাজ্যের বিরুদ্ধে তাদের অভিযোগ যে ঠিক যেভাবে তাড়াহুড়ো করে অভয়ার শেষকৃত্য করে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনা রাজ্য নষ্ট করেছে, ঠিক সেইভাবে সঞ্জয় রায়কে ফাঁসিতে চড়িয়ে আসলে তার মুখ বন্ধ করতে চায় প্রভাবশালীরা। বাবা মায়ের বক্তব্য যে ফাঁসিতে ঝোলাতেই তাড়াহুড়োর কারণটাই হলো লার্জার কনস্পিরেসি থেকে নজর ঘোরানো। তবে ফাঁসির শাস্তি দিয়ে অপরাধের সংখ্যা সত্যি কমানো যায় কিনা তা নিয়ে কিন্তু শতকের পর শতক গোটা পৃথিবীতে বিতর্ক চলছে। আমার মনে আছে 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসির সময় কলকাতা প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বলাই রায় 100 বছর আগে ইংল্যান্ডের একটা ঘটনার কথা বলেছিলেন। সেই সময় লন্ডনে খুব পকেটমারি হচ্ছিল, তো পকেটমাররা ধরা পড়ে, কিছুদিন জেল খাটে, আবার জেল থেকে বেরিয়ে পকেটমারি করে। তো শেষ পর্যন্ত প্রশাসন সিদ্ধান্ত নেয় যে কিছু পকেটমারকে প্রকাশ্যে টেমস নদীর ধারে ফাঁসিতে লটকানো হবে। পুলিশ নিশ্চিন্ত ছিল যে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে লন্ডনে পকেটমারি একেবারে বন্ধ হবে। তো সবাই যাতে দেখতে পায় সেই জন্য বিরাট স্টেজ বাঁধা হলো। সেই ফাঁসি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করলেন টেমস নদীর দুপারে। কিন্তু ফাঁসির পর যখন জনতা ঘরে ফিরছে, তখন দেখা গেল পকেটমারদের ফাঁসি দেখার ওই ভিড়ে অন্তত 50 জনের পকেটমারি হয়ে গেছে। সুতরাং ফাঁসি দিলেই অপরাধ বন্ধ হয় কি না, এটা একটা চিরকালীন এবং আন্তর্জাতিক বিতর্ক। অনেকেই মনে করেন যে গোটা জীবন গরাদের আড়ালে সশ্রম কারাবাসের শাস্তি দিয়ে কোনো নৃশংস অপরাধীকে ফাঁসির থেকেও বেশি শাস্তি দেওয়ানো যায়। যাই হোক, আমার পরের বক্তা আরজিকর দুর্নীতিকাণ্ডের সেই হুইসেল ব্লোয়ার, যিনি অভয়া খুনের বহু মাস আগে রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে সরকারকে বলেছিলেন যে সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, স্টেট অফ আরজিকর, আর হয়তো সেই কারণেই তাকে বদলি হতে হয় মুর্শিদাবাদে। আজ তাঁরই করা মামলায় আজকেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই জানিয়েছে যে আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ টেন্ডার পিছু, ভাবুন, টেন্ডার পিছু 7 থেকে 10% কাটমানি নিতেন। আমার পরের বক্তা সেই আক্তার আলী। নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা বেশ কয়েক মাস ধরে একটা ইস্যু আরজি করে, যেটা অভয়ার জন্য জাস্টিস, বারবার এখানে এসেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে বসেছি। তা আমি সব থেকে আগে তিলোত্তমা বলুন, অভয়া বলুন, আমাদের বোনকে যে এই পৃথিবীতে নেই, নিজে প্রাণ হারিয়েছে, একটু শ্রদ্ধাঞ্জলি দেব দুটো শেরের মাধ্যমে। এক মুসাফির কে सफर जैसी है सबकी दुनिया, एक मुसाफिर के सफर जैसी है सबकी दुनिया, कोई जल्दी में कोई देर से जाने वाला, कोई जल्दी में कोई देर से जाने वाला, उनको रुखसत तो किया था मगर मालूम न था, उनको रुखसत
तो किया था मगर मालूम न था, सारा घर ले गया घर छोड़ के जाने वाला, सारा घर ले गया घर छोड़ के जाने वाला। যার চলে যায় তার সব চলে যায়। আমি আরজিকর ইস্যু নিয়ে কিছু লোক বলেছেন, তা আমি বলবো কি একটা মা বাবা যে নিজের সন্তানকে হারিয়েছে এবং এখন ওনাকে একটা কোর্ট থেকে অন্য কোর্টে ছুটতে হচ্ছে, এবার ওনার সম্পর্কে কিছু লোক যা কমেন্টস করছেন, যা বলছেন, সেটা কিন্তু পরিকল্পনার বাইরে। বিশেষ করে ভারতবর্ষে তো আমরা এরকম মানে স্বপ্নতেও পরিকল্পনা করতে পারি না। তা আমি এটা মনে করি কি একটা ভাবুন উনি কত শক্তিশালী, নিজের মেয়েকে হারিয়েছেন, তাতেও এখন উনি কেন লড়ছেন যাতে আর কোনো অভয়া না হয়। রাস্তায় আমরা যখন নেমেছিলাম, এই আন্দোলন করেছিলাম, কেন করেছিলাম? যাতে আর একটা কেস না ঘটে। কিন্তু এটা এভিডেন্স আছে, তারপরেও কিন্তু ধর্ষণ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। আমরা চেষ্টা করেছি, জনগণ, সব নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার, প্রশাসন সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু তারপরে হয়েছে। তাহলে আমাদের চেষ্টাটা আরও বাড়াতে হবে। এবার এই যে আন্দোলন, প্রোটেস্ট, এজিটেশন হচ্ছে, আমরা একটা টার্ম বলি সত্যমে জয়তে, সত্যর জয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যারা সত্যি কথা বলছে, যারা সত্যর লড়াই লড়ছে, যারা সত্যি কথা দেখাচ্ছেন বেছে বেছে, সে নিউজ অ্যাঙ্কার হোক, নিউজ চ্যানেল হোক, সেলিব্রিটি হোক, জুনিয়র ডাক্তার হোক, আমি হই, আপনি হোক, নাগরিক সমাজের লোক হোক, তাদের পেছনে লাগা হচ্ছে, তাদের পেছনে বেছে বেছে লাগা হচ্ছে। তাহলে এটা কি রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া হচ্ছে? তা ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি। তা আমি এখন কি ভাববো? আমার প্রশ্নকে উত্তর দেবে? ইজ ইট ডেমোক্রেসি? ইজ ইট ডেমোক্রেসি? মাই কোশ্চেন ইজ, কুড এনিবডি আনসার মাই কোশ্চেন? ইজ ইট ডেমোক্রেসি? এবার ডেমোক্রেসি যদি না হয় তাহলে কি হবে? অ্যাডলফ হিটলার বলে একজন ডিক্টেটর ছিলেন, সাদ্দাম হুসেন বলে একজন ডিক্টেটর ছিলেন, তার শেষ কি হলো আপনারা সবাই জানেন। এন্ডস গুড, দ্যাটস অলস গুড। এবার জনগণ যদি খেপে যায়, আপনি আগুন নিয়ে খেলা করলে সেদিন দূর নেই, আসবে, এই আগুন চিঙ্গারি হবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে। কেন আপনি সত্যকে চাপতে পারবেন না? যারা সত্য লড়াই লড়ে তারা অত্যাচারী থেকে বেশি শক্তিশালী হয়। অত্যাচারী কাজ হচ্ছে অত্যাচার করা, আর যারা লড়াকু যোদ্ধা তাদের কাজ হচ্ছে ফাইট করা। এবং আমাদের ইতিহাস আছে দেশে কি আমাদের ফাইট করে লোক দেখিয়েছে, লোক জিতেছে এবং ওরা বিজয়ী হবে। আমি একটা শের ওদের জন্য বলছি, तेरी ताकत पे तुझे है इतना गुरूर, तेरी ताकत पे तुझे है इतना गुरूर, तू कोई शीशा नहीं फिर क्यों हो गया चूर चूर, तू कोई शीशा नहीं फिर क्यों हो गया चूर चूर। আজকে এই যে মার্ডার হলো, রেপ হলো, ধর্ষণ হলো, কোনো তদন্তকারী সংস্থার এগেনস্টে আমি বলছি না, কিন্তু এই যে রহস্য কি ঘটেছিল, এই রহস্য থেকে এখনো পর্দা উঠল না। কি হয়েছিল সেমিনার রুমে, এইটাতে পর্দা উঠল না। আজকে 5 মাস হয়ে গেল, অনেকজনের পলিসোনোগ্রাফি করা হলো, অনেকজনের লাইভ টেস্ট করা হলো, কিন্তু আজকে যে অভয়া মা বাবা লড়ছে, ফাঁসি চাইছেন না, আমি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক ওনাকে সমর্থন করছি। কেন করছি? এই রাস্তা এখনো বের হয়নি কি কি ঘটেছিল আমার মেয়ের সঙ্গে। একা যদি সঞ্জয় রায় না হয় তাহলে কি এর সঙ্গে দুর্নীতি জড়িত? আমি 13 মাস দুর্নীতি লড়াই লড়েছি। হয়তো সেই সময় আমি ছিলাম না, যখন তিলোত্তমা আমার বোন হয়তো দুর্বল হয়ে গেছিল, হয়তো এই রাবণ রাজের সঙ্গে ও পারিনি বলে ওর হত্যা হয়েছে। কিন্তু এটা পর্দা ফাঁস হওয়ার দরকার। সঞ্জয় রায়ের কাছ থেকে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু তার আগে এটা বার করতে হবে কি আর কি ঘটেছিল।
আর কি হয়েছিল আপনারা দেখছেন, ওষুধ জাল ওষুধের দুর্নীতি। আজকে যেগুলো আমি বলেছিলাম হুইসেল ব্লোয়ার হিসাবে, যেগুলো আওয়াজ তুলেছিলাম, একটা মিথ্যে কথা বলিনি, প্রমাণ করে দিয়েছি। আজকে সিবিআই চার্জশিট দিয়েছে, এই চার্জশিট নভেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু তখন গঠন করা যায়নি বিকজ স্টেট এনওসি দেয়নি। স্টেট এনওসি দুদিন আগে দিয়েছে, তারপরে চার্জশিট হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি তাড়াতাড়ি যাতে ট্রায়াল এটা চালু করা হোক, শুরু করা হোক। এখন এই যে দুর্নীতি এই বিষয়টা আছে, এটা কিন্তু ছোটোখাটো না। এটা আপনি ভাবছেন ছোটোখাটো না। কিছুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, প্রেস মিট করেছিলাম, সেখানে বলেছিলাম কি আমি নিজেকে ডেডিকেটেড করলাম দুর্নীতির জন্য। তার সঙ্গে এটাও বলেছিলাম কি মহিলাদের ওপরে কাজের জায়গা বিভিন্ন রকম অত্যাচার হয়। তারপরে আমার কাছে অসংখ্য ফোন আসে, তার মধ্যে একটা কেস, আমি দুটো কেস আপনাকে বলছি। আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে, এভিডেন্স অন দ্য বেসিস অফ এভিডেন্স, কোনো ফ্যাকচুয়াল, একদম যা বলছি ট্রুথ বলছি, একটা জল মিশানো 1% নেই। একটা মুর্শিদাবাদে মেয়ের পেছনে লাগা হয়েছিল, ওর উপরে অত্যাচার করা হয়েছিল, আমি ওটা নিয়ে প্রতিবাদ করলাম। স্বাস্থ্য দপ্তর অ্যাট লাস্ট ফাইল জেনারেট করেছে, সিএমওইচ ওকে চিঠি করে ওকে কল করেছে, এবং সিএমওইচ এই অবধি যে আমি করতে পেরেছি, এইটার জন্য নিজেকে আমি গর্বিত মনে করছি। একজন এই দেশের নাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আর একটা মেয়ে মানে কামারহাটি, আপনার অ্যাটেনশন ড্র করব, আপনি যদি পারেন, এটা একটা চ্যালেঞ্জও দিচ্ছি আমি। আর একটা মেয়ে বাই প্রফেশন ল্যাব টেকনিশিয়ান, কোথায় কাজ করে? কামারহাটি মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল ল্যাব টেকনিশিয়ান। তাকে সল্টলেক এসডি হসপিটালে ডিটেলমেন্ট করা হয়। ওখানকার যে কর্তা, মিউনিসিপ্যালিটির কর্তা, তার পেছনে লাগতে শুরু করে। সেভারাল ডেজ আমার সঙ্গে যোগাযোগ আছে, ওকে লিগাল সাপোর্টও দেবো, তার পেছনে লাগতে শুরু করে। তার ডিটেলমেন্ট উইথড্র করিয়ে দেয় সল্টলেক এসডি হসপিটাল থেকে। 6 তারিখে ওখান থেকে ওকে রিলিজ করে। আজকে হয়ে গেল আপনার 28 তারিখ, এখনও ওকে জয়েন করানো হয়নি। সে ডেলি কাঁদছে, রোজ এ করছে। আমি দুজন অ্যাডভোকেটের সঙ্গে পার্সোনাল কথা বলেছি, সেই অ্যাডভোকেটও আমাকে ফোন করেছিলেন কি বিনা পয়সা, একজন সুশান্ত ভট্টাচার্য অ্যাডভোকেট, বিনা পয়সা আমি ওর কেসটা ওকে দিয়েছি, এবং আমার ওই বোনকে বলেছি তুমি কেঁদো না, তোমার এই ইস্যুটা হয়তো অনেক ছোট ছোট এরকম ইস্যু আছে যেটা স্বাস্থ্য দপ্তরে পৌঁছয় না, যেটা নবন্যা 14 তলায় পৌঁছয় না, মাঝখানে লোক কেটে দেয়, ট্রান্সমিশন কেটে দেয়। আজকে এখান থেকে আমি চাইছি এই ইস্যুটা নবন্যার 14 তলা অবধি যাক। আমি এখান থেকে চাইছি এই ইস্যুটা স্বাস্থ্য দপ্তরে যাক। ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি যদি এই ইস্যুটা সলভ করতে পারেন। নাহলে আমি কথা দিলাম আমি ঘেরাও করব গিয়ে, আমি কথা দিলাম আমি হাঙ্গার স্ট্রাইকে বসবো ওর জন্যে। ও আমার বোন, এই মাটির মেয়ে, আমিও এই মাটির ছেলে। ওর জন্য একটা আমি লাইন বলবো, যদি শোনেন। বেশি সময় নিচ্ছি না, আর 5 মিনিট নেব। ও যেহেতু কাঁদছে, ও হয়তো এখন যদি লাইভ দেখে তাহলে আমি ওকে মেসেজও দিচ্ছি, আর এই মেসেজটা আমি অন্য লোককেও দিচ্ছি। आंसू नहीं मोती है ये पलकों से टूटे नहीं, कम हो कभी ना हौसला, धीरज कभी टूटे नहीं। ওকে বললাম আমরা সবাই জনগণ আছি, যদি ওর সঙ্গে জাস্টিস না হয় আমরা ঘেরাও করব কামারহাটি মিউনিসিপ্যালিটি। কথা দিলাম, এখান থেকে অন ক্যামেরা বললাম, সুমনদার সামনে বললাম। ধন্যবাদ আক্তার আলী। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। একদম। আর একটা ছোট্ট এক মিনিট, 1 মিনিট। একজন এমএলএ, আমি নাম বলছি না, আমি হচ্ছি মাইনরিটি, আমি মুসলিম হতে পারি, মুসলিম আমি হিন্দু হতে পারি, আমার টাইটেল হচ্ছে আলী, বলে আমাকে পাকিস্তানি বলে অ্যাড্রেস করে। ঠিক আছে, এটা 15 মাস আগের গল্প। আমি মিডিয়াকেও বলেছিলাম, আমিও বলেছিলাম, কিন্তু কেউ হেল্প করেনি, কেউ এটা নিয়ে আসেনি। এবার আমার প্রশ্ন হচ্ছে আমার ন্যায়টা কে করবে? পাকিস্তানি বলা মানে আমাকে গালাগাল দেওয়া। আমার এই জাস্টিসটা ন্যায় কে করবে? কেউ আছেন? কই হ্যাঁ? अगर कोई है तो सामने आए, वो मुझे इंसाफ दिलाए, वो सामने आए,
নমস্কার। ধন্যবাদ আক্তার আলী। দেখুন, আমাদের সাজেশন থাকবে, বিনম্র সাজেশন, যে আদালতের দ্বারস্থ হতে পারেন আক্তার আলী নিঃসন্দেহে। হ্যাঁ, তার কারণ একটার পর একটা যেভাবে তিনি প্রশ্নগুলো তুলছিলেন সেটার শেষ শায়েরি দিয়ে তো তার সমাধান হবে না, ঘেরাও করেও হবে কিনা জানি না, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আমার বক্তাদের, সম্ভবত ওনারও পূর্ণ বিশ্বাস আছে, যার ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে একেবারে আদালতে গিয়ে আদালতের কড়া নাড়লে সবসময় সুবিচারের আশা করাই যায় একেবারেই। দেখুন, একটা কথা বলতে হবে, আমি মূল বিষয়ে ফিরি, যে তদন্ত নিয়ে এত কথা হচ্ছে কেন? তদন্ত নিয়ে এই জন্য হচ্ছে যে সবসময় মূল দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থার। যে বিচারক বা বিচারপতিরা তো ফেলুদা, ব্যোমকেশ বা শার্লক হোমস নন যে রাস্তায় নেবে নিজেরাই তদন্ত করবেন। এজেন্সির তথ্য প্রমাণের ওপর নির্ভর করে তাদের রায় দিতে হয়। বহুবার এর আগে এই অনুষ্ঠানে এই কথা বলেছি। বিচারকদের অসহায়তা নিয়ে একটা ঘটনা বলি, আপনাদের মনে থাকবে 1,76,000 কোটি টাকার 2G কেলেঙ্কারি, যেটা মনমোহন সিং সরকারের ভিতটাকেই নড়িয়ে দিয়েছিল, সেই মামলার রায় বেরোয় 2017 সালের 21শে ডিসেম্বর। 1,500-এরও বেশি পাতার রায়ে 1811 নম্বর প্যারাগ্রাফে বিচারক ওপি সাইনি লিখছেন, আমি কোট আনকোট যাব, গত 7 বছর ধরে প্রত্যেকটা কাজের দিন, এমনকি আদালতে গরমের ছুটির সময়ও, আমি নিয়মিতভাবে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই আদালতে বসে থাকতাম একটাই আশায়, যে কেউ একজন অন্তত বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ নিয়ে আমার সামনে হাজির হবে, কিন্তু একজনও হাজির হননি। তিনি লিখছেন, সবটাই ব্যর্থ হয়েছে। ভাবুন, 1,76,000 কোটি টাকার হাই প্রোফাইল মামলায় সবাই বেকসুর ছাড়া পেয়ে যান। এই পোড়া দেশে এই তো হলো তদন্ত।